আচ্ছা চলো আমরা কি পড়বো আজকে? সেমিস্টার 5 এর ক্লাস কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স লেকচার হচ্ছে যে 5, তাই না? এটা ডেট 27/10/2021 এটা। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি। তাহলে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়তে গিয়ে আজকে আমাকে সেকেন্ড প্রবলেমটাকে পড়তে হবে, যেটা হচ্ছে রিজিড রটার প্রবলেম। আমরা তোমাদের কাছে আলোচনা করেছিলাম মানে একটা দুটো ক্লাসের আগে যে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম যখন আমি পড়বো তাহলে আমি ওই কমপ্লিকেশন অনুযায়ী বা সকল নাম্বার অফ ভেরিয়েবলস অনুযায়ী সহজ থেকে আস্তে আস্তে কঠিন জায়গায় যাব। তাহলে পার্টিকেল রোটেটিং ইন এ রিং যে প্রবলেমটা আমরা আগের দিন আলোচনা করেছি সেটা বেসিক্যালি হচ্ছে একটা, যদিও প্রবলেমটা 2 ডাইমেনশনাল প্রবলেম, কিন্তু তোমার একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, ভেরিয়েবল প্রবলেম। কারণ এখানে নিউক্লিয়াস থেকে মানে সেন্টার থেকে ওই যে সার্কেলের যে দূরত্ব মানে রেডিয়াসটা তোমার ফিক্স করে দেওয়া হয়েছিল। সেই প্রবলেমটা আগের দিন আমরা আলোচনা করেছি। আচ্ছা, তারপরে যে প্রবলেমটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি রিজিড রটার প্রবলেম, বা এই প্রবলেমটা আর পার্টিকেল রোটেটিং মানে সারফেস অফ এ স্ফিয়ার, এই দুটো প্রবলেম কিন্তু বেসিক্যালি একই রকমের প্রবলেম, দুজনের একই শ্রোডিঞ্জার ইকুয়েশন, একই ওয়েভ ফাংশন, একই এনার্জি বেরোয়। তাহলে সেই পার্টিকুলার প্রবলেমটাকে নিয়ে আমাদের আলোচনা হবে। তাহলে আমরা আজকে যে সিস্টেমটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে রিজিড রটার সিস্টেম, অথবা তুমি এটাকে ভাবতে পারো যে এ ফ্রি পার্টিকেল রোটেটিং on the surface of a sphere, rotating on a surface, a free particle rotating on the surface of a sphere of fixed radius. তাহলে ফ্রি পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার অফ ফিক্সড রেডিয়াস মানে তোমার এই পার্টিকেল, সেটা হচ্ছে তোমার সকল একটা, এটা হচ্ছে এইটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল, হ্যাঁ মানে এটা সার্কেল না, এটা হচ্ছে তোমার একটা স্ফিয়ার। এইখান থেকে তোমার দূরত্বটা ধরো আর, সেই দূরত্ব তোমার ফিক্সড আছে, এটা কিন্তু একটা পার্টিকেল রোটেট করছে সেরকম না, এটা অ্যাকচুয়ালি তোমার 3 ডাইমেনশনাল ছবি। হুম, এটা বেসিক্যালি তোমার 3 ডাইমেনশনাল ছবি। হ্যাঁ, তার সারফেস সেইখানে একটা পার্টিকেল মুভ করছে সেইটা। অথবা রিজিড রটার প্রবলেমটাকে তুমি এইরকম করে ভাবতে পারো, আসলে রিজিড রটার প্রবলেম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কারণ যখন আমি রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা কোনো একটা পার্টিকুলার ডায়াটমিক মলিকুলের রোটেশনাল মোশনটাকে কনসিডার করব, তখন হচ্ছে এই 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 রিজিড রটার মডেলটা তোমার ভীষণভাবে কাজ করবে। মানে এইটা, এই যে রিজিড রটার প্রবলেমটা এটা কেন ইম্পর্টেন্ট হচ্ছে আমার রোটেশনাল মোশন অফ এ মলিকুল, সেইটাকে বোঝার জন্য এটা কিন্তু আমার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। তাহলে রিজিড রটার প্রবলেমটা হচ্ছে যে রোটেশনাল মোশন of a diatomic molecule can be modeled by this rigid rotor model। আর এখানে সিস্টেমটা কিরকম, তাহলে এইরকম করে তুমি ভাবতে পারো, ধরো একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছে, একটা মাস পয়েন্ট হচ্ছে m1, আর একটা ধরো মাস পয়েন্ট তুমি কনসিডার করছো তোমার বেসিক্যালি m2 এইটা। আচ্ছা, এদের মধ্যে একটা দূরত্ব আছে, বন্ড লেন্থ আছে, ধরে না এই বন্ড লেন্থ হচ্ছে তোমার বেসিক্যালি r0। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে এরা যখন তুমি রোটেশনটা শুধুমাত্র কনসিডার করবে, ধরে নাও তোমার একটা পার্টিকুলার পয়েন্ট আছে, যে পার্টিকুলার পয়েন্টটাকে তুমি বলতে পারো সেন্টার অফ মাস। এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে হচ্ছে তোমার বেসিক্যালি মলিকুলটা রোটেট করছে। হ্যাঁ, এবং এই সেন্টার অফ মাস থেকে যে m1 মাস পয়েন্ট যেটা, তার দূরত্বটাকে তুমি ধরে নাও r1, আর
M2 যে মাস পয়েন্ট তার দূরত্বটা ধরে নেওয়া হচ্ছে তোমার R2, এটা। তাহলে এবার রিজিড রোটার মডেলে যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে যে মানে এক আছে রোটার মানে রোটেটার, তাহলে রোটেটার মানে হচ্ছে যদি একটা মাস পয়েন্টার তাহলে সে করে একটা ফিক্স পয়েন্টের অ্যাবাউটকে রোটেট করবে, আর যদি দুটো পয়েন্টার তাহলে সে সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেট করবে। আর আমি যেহেতু শুধুমাত্র রোটেশনাল মোশনটাকে কনসিডার করছি, ওই সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেট করলেই কেবলমাত্র তার কোনো ডিসপ্লেসমেন্ট বা সেন্টার অফ মাসের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, অর্থাৎ ট্রান্সেকশনাল মোশনটাকে তুমি জাস্ট এই পার্টিকুলার কেসে ইগনোর করতে পারবে। আচ্ছা, এবারে রিজিড রোটার এর মানেটা হচ্ছে যে ইট ইজ এ রোটেটার, ধরো একটা ডায়াটমি মলিকুল যে রোটেটার, যার বন্ডটা নাকি এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। মানে যদি বন্ডটা ইলাস্টিক হতো তা যখন রোটেট করতো একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকতো, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য একটা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হতো, অর্থাৎ যত জোরে ঘুরবে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তত বেশি বন্ডটা ইলংগেটেড হতে পারতো। এইখানে কিন্তু সেই পসিবিলিটিটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে রিজিড রোটার হচ্ছে এই যে মানে এই মডেলটার জাস্ট মানে হচ্ছে যে দিস ইজ এ রোটেটার whose bond length does not change due to rotation, does not change due to rotation, তখন সেটা হবে রিজিড রোটার। এবারে তুমি পরে দেখবে যে এই যে মডেলটা বলছো সেই মডেলটা হয়তো অ্যাবসলিউটলি ট্রু নয়। তার কারণটা হচ্ছে যে বন্ডগুলো সত্যি সত্যি ইলাস্টিক, তুমি যদি প্রচণ্ড জোরে ঘোরাও তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ডটা একটুখানি ইলংগেটেড হওয়া উচিত আর কি। তো সেইগুলো তখনই সত্যি যখন হচ্ছে তুমি বেশি জোরে ঘোরাচ্ছ আর কি, বা পরবর্তীকালে এটাকে তুমি বলবে যখন রোটেশনাল কোয়ান্টাম নাম্বারটা খুব বেশি, তখন সে বেসিক্যালি জোরে ঘুরছে, হায়ার অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, তখন অবভিয়াসলি এই রিজিড রোটার মডেলটা আর ঠিক করে কাজ করবে না, তখন তোমাকে সেন্ট্রিফিউগাল ডিস্টরশনটা ধরতে হবে, এবং তখন যে মডেলটা সেটা হবে নন রিজিড রোটার মডেল হয়ে যাবে। তবে সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এই যে রিজিড রোটার প্রবলেম আর পার্টিকেল রোটেটিং ইন এ রিং প্রবলেম, দুটো প্রবলেমই বেসিক্যালি একই রকমের প্রবলেম। আমি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একই রকম হবে, এনার্জি আইগেন ভ্যালু একই রকম হবে, ওয়েভ ফাংশন একই রকম হবে। আর আমরা ওই টোটাল আলোচনাটা করব রিজিড রোটারটাকে মাথায় রেখে। তাহলে ফাইনাল যে রেজাল্টগুলোকে পাবো তুমি খেয়াল রাখবে যে পার্টিকেল রোটেটিং ইন সারফেস অফ স্ফিয়ার যদি হয় তাহলে কিন্তু এই একই রকমের ফাইনাল এক্সপ্রেশনগুলোকে বেরোবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রবলেমটাকে না করে ফার্স্ট প্রবলেমটা করেই আমি সব কিছু কাজ বুঝে নিতে চাইছি। আচ্ছা, এবারে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ধরো এমনি একটা ফিক্সড পয়েন্টে একটা পার্টিকেলকে তুমি যদি দড়ি দিয়ে বেঁধে তাকে ঘোরাতে আর কি, যে ধরনের সিচুয়েশন সেটা বেসিক্যালি একটা ওয়ান পার্টিকেল প্রবলেম ছিল। এখানে কিন্তু পার্টিকেলটা একটু টু পার্টিকেল প্রবলেম। তাহলে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই টু পার্টিকেল প্রবলেমটাকে একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম তুমি রিডিউস করতে পারো। যখন হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলেছিলাম সেখানেও বলেছিলাম যে তোমার একটা মানে একটা পেন্ডুলাম যেখানে একটা মাস জাস্ট অসিলেট করছে, আর তার বদলে হচ্ছে একটা স্প্রিং এর দুদিকে দুটো মাস লাগানো আছে, এই দুটো প্রবলেম কিন্তু আলটিমেটলি একই প্রবলেমে একটা ওয়ান পার্টিকেল প্রবলেম তুমি রিডিউস করে ফেলতে পারছো, যেখানে তোমাকে ওই ইন্ডিভিজুয়াল মাস M1 M2 বদলে একটা হাইপোথেটিক্যাল মাস কনসিডার করতে হয়েছিল যেটা তার সেন্টার অফ মাসে আছে। সেই হাইপোথেটিক্যাল মাসটাকে জাস্ট তুমি মিউ বলছিলে, যেটা রিডিউস মাস, যেটা হচ্ছে M1 M2 বাই M1 প্লাস M2। তো সেরকম সিচুয়েশন আমি এখানেও করবো। এখানে আমি যে কাজটাকে করব যে এই যে তোমার মানে এই ধরনের প্রবলেমকে যদি তোমাকে ট্যাকেল করতে হয় তাহলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে তোমার কি বলবো প্যারামিটার যেটাকে নিয়ে কথাবার্তা বলতে আছে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে I ইন্টু ওমেগা, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এই পার্টিকুলার সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়াটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট রাখে, যেটা নিয়ে আমাকে জাস্ট কিছু কথাবার্তা বলতে হবে। তাহলে যেটা কথা হচ্ছে যে মানে আমি প্রথম যে কাজটাকে করব যে দিস টু পার্টিকেল প্রবলেম can be reduced to an effective one particle problem. This two particle problem can be reduced to an effective one particle problem. আচ্ছা কেমন করে? আচ্ছা, যেহেতু এটা একটা রিজিড রোটার, as it is a
রিজিড রোটার। আর আমি একটা জিনিস এখানে বলে নিই যে আমার এই পার্টিকুলার সিচুয়েশনে যেটা হয়েছে যে আমি ধরে নিচ্ছি যে দ্য মলিকুল, এখানে ডায়াটমিক মলিকুল কিন্তু আলোচনা করি, দ্য মলিকুল ইজ রোটেটিং অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, ঠিক আছে এইটা। আর R1 and R2 are the distance of mass points M1 and M2 from the center of mass। তাহলে এই যে প্রবলেমটা বলেছি আর কি, দ্য মলিকুল ইজ রোটেটিং অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, R1 and R2, এই R1 এবং R2 আর দ্য ডিস্টেন্স অফ মাস পয়েন্টস M1 and M2 ফ্রম সেন্টার অফ মাস রেসপেক্টিভলি এটা। আচ্ছা এবারে দেখো যে অ্যাজ ইট ইজ এ রিজিড রোটার, তাহলে R1 plus R2 has to be equal to R0, where R0 is the equilibrium bond length। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ইকুয়েশন আমি লিখলাম যে যেহেতু এটা ধরো সেন্টার অফ মাসের অ্যাবাউটে যখন রোটেট করছে তখন কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স বা ইত্যাদির জন্য বন্ড লেন্থের কোনো চেঞ্জ হবে না, তার মানে পরিষ্কার এই মাস পয়েন্ট এবং এই মাস পয়েন্টের মধ্যে যে দূরত্বটা ছিল সেটাই বেসিক্যালি তার বন্ড লেন্থ R0, সেই R0টা R1 plus R2 এর সঙ্গে সমান হবে এইটা। আর সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী, ফ্রম দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, কি হয় না M1 R1 ইকুয়াল টু হচ্ছে তোমার M2 R2 হবে, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে যদি এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস হয়, এই সেন্টার অফ মাস থেকে M1 মাসের দূরত্ব যদি R1 হয়, সেন্টার অফ মাস থেকে M2 মাসের দূরত্ব যদি তোমার R2 হয়, তাহলে সবসময় হবে হচ্ছে M1 R1 ইকুয়াল টু হচ্ছে তোমার M2 R2 এটা। আচ্ছা এইখানে একটা জিনিস বলি, এইখান থেকে তুমি একটা জিনিস দেখো যে R1 বাই R2 সেইটা বেসিক্যালি কিন্তু তোমার হয়ে যাচ্ছে M2 বাই M1। তাহলে এর বেসিক্যালি মানেটা হচ্ছে এই যে তোমার যখন তুমি সেন্টার অফ মাসের পজিশনটাকে ঠিক করবে না, যে দিকটা বেশি ম্যাসিভ সেই দিকে তোমার করসপন্ডিং ডিস্টেন্সটা অনেক কম হবে। মানে ধর আমি একটা এক্সাম্পল বলছি, ধর আমি হাইড্রোজেন মলিকুল কনসিডার করছি, তাহলে সেন্টার অফ মাসটা একদম মাঝখানে হবে এইটা। আর তার বদলে ধরো তুমি একটা এই আই মলিকুল ধরো কনসিডার করছো, তাহলে আইটা অনেক ম্যাসিভ বলে সেন্টার অফ মাসটা কিন্তু তোমার বেসিক্যালি এই দিকে হবে। তাহলে এইটা হচ্ছে এখানে হবে সেন্টার অফ মাসটা, এই পার্টিকুলার এখানে মাঝখানে হবে তোমার সেন্টার অফ মাসটা। দেখো M1 ইকুয়াল টু M2 যদি হয়ে যায় তাহলে R1 ইকুয়াল টু R2। আর যদি এমন হয় যে একটা মাস অনেক হেভি, একটা মাস হচ্ছে তোমার খুব হালকা, তখন কি হবে সেন্টার অফ মাসটা হচ্ছে যেটা ম্যাসিভ সেই দিকে জাস্ট টিল্টেড থাকবে। ওই জন্যই দেখবে তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি কনসিডার করো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রেও ওটা একটা রোটেশনাল প্রবলেম, যেখানে হচ্ছে ইলেকট্রন রোটেট করছে, নিউক্লিয়াস রোটেট করছে। এবার নিউক্লিয়াসের মাসটা অনেক অনেক হেভি বলে সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্ব তোমার টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। আর টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে মানে তুমি মনে করছো অ্যাজ ইফ যেন সেন্টার অফ মাসটা নিউক্লিয়াসের ঘাড়ে আছে, ওই জন্যে তোমার ওই শুধুমাত্র ইলেকট্রনটা সে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে আর কি এইটা। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে যেটা যেটা কথা হচ্ছে কি সবসময় সেন্টার অফ মাসটা হচ্ছে সেই দিকে টিল্টেড থাকবে যেটা যে দিকটা হচ্ছে মাসটা বেশি, সেটা তুমি এখান থেকে বুঝতে পারছো। তাহলে সেন্টার অফ মাস must be shifted towards the heavier mass। ওই হেভিয়ার মাসের থেকে কিন্তু তোমার শিফটেড থাকবে, ঠিক আছে। মানে যখন ছবি আঁকবে, ছবি আঁকার সময় কিন্তু সেটা খেয়াল রাখবে। মানে যদি আমাকে একটা স্পেসিফিক মলিকুল বলে দেয়, হয়তো H2 মলিকুল না HCl মলিকুল না HI মলিকুল, হ্যাঁ, তার ক্ষেত্রে সেন্টার অফ মাসটা সবসময় মাঝখানে এঁকে দিলে সেরকম না। আমি এখানে একটুখানি ফলো করার চেষ্টা করেছি যে এইটা বড় এঁকেছি, দেখো অ্যাজ ইফ যেন M1 মাসটা বেশি, M2 মাসটা ছোট, কিন্তু সেন্টার অফ মাসটা M1 এর দিকে একটুখানি জাস্ট মানে ঠেসে এঁকেছি আর কি। সেটাকে একটু মাথায় রাখবে ছবি আঁকার সময়, ঠিক আছে। আচ্ছা চলো যেটা বলছিলাম, এবার দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা যদি তুমি সলভ করো, তাহলে সেইখান থেকে আমি জাস্ট
R1 এবং R2 কে আলাদা করে বের করে নিচ্ছি। তাহলে দেখো যে এই যে ইকুয়েশনটা মানে 2 নম্বর ইকুয়েশনে ফর্ম ইকুয়েশন 1 and 2, 2 নম্বর ইকুয়েশনে আমি R2টাকে জাস্ট R0 মাইনাস R1 এভাবে বসিয়ে দিতে পারি। এই যে এখানের থেকে R2টা হচ্ছে R0 মাইনাস R1 আমি বসিয়ে দিলাম এইটা। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে M2 R0 মাইনাস M2 R1। এইটাকে বাঁদিকে পাঠিয়ে দাও। বাঁদিকে পাঠিয়ে দিলে কি হচ্ছে? M1 প্লাস M2 ইন্টু R1, সেটা হয়ে যাচ্ছে M2 ইন্টু R0। তাহলে এইখান থেকে দেখো R1টা তুমি পেয়ে গেলে M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0, এটা পাওয়া গেল। এটা তোমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে সিমিলারলি R2টা কত হবে? R2 তো R0 মাইনাস R1। তাহলে R0 মাইনাস R1 এর জায়গায় M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0 তুমি বসিয়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে? যে 1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0। তাহলে এখানে তুমি যদি নিচে M1 প্লাস M2টাকে রাখো, উপরে চলে যাবে কত? M1 প্লাস M2 মাইনাস M2 কেটে গেল। তাহলে এখানে M1 হলো M1 ইন্টু R0 হয়ে গেল, সেটা হচ্ছে তোমার R2টা। তাহলে দেখো আমি R1 এবং R2 এই দুটোকে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম যে বন্ড লেন্থ R0 তার টার্মসে এক্সপ্রেস করতে পেরেছি এইটা। এবং এইখান থেকেও তোমার এই যে পরিষ্কার যে তোমার অ্যাকচুয়ালি যদি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ধরো অ্যাজ ফর এক্সাম্পল তোমার 1 অ্যাংস্ট্রম আছে, তাহলে তার রেসপেক্টে এই সেন্টার অফ মাস থেকে M1 মাসের দূরত্বটা কি হবে আর M2 মাসের দূরত্বটা বাই কি হবে, সেইটা কিন্তু এই ফর্মুলা দিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এবার তুমি যদি মাস পয়েন্টগুলো এক্স্যাক্টলি জানো, মানে কার মাস কত, সেটা তোমার সবসময় অ্যাবসোলিউট মাস লিখতে হবে সেরকম নয়, তোমার রিলেটিভ মাস ধরলেও তোমার চলে যাবে আর কি, কারণ তোমার রেশিও হিসেবে আছে তো সেগুলো তোমার অটোমেটিক, মানে যখন তুমি এইচ কনসিডার করছো তখন M1 ইকুয়াল টু M2, তার মানে বেসিক্যালি এটাকে M লিখলে এখানে M প্লাস M লিখলে তাহলে R0/2 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে R0/2 হয়ে যাচ্ছে। আর হয় যখন তুমি HI কনসিডার করছো তখন কিন্তু সকল এইচটা যদি M1 বলো আর আইটা যদি করসপন্ডিং M2 বলো, M2টা অনেক অনেক বেশি দেন M1 বলে, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি পরিষ্কার বুঝতে পারবে R1টা এক্স্যাক্টলি কত আর R2টা হচ্ছে তোমার এক্স্যাক্টলি কত, এটা। আচ্ছা আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে যখন তুমি মানে দিনের শেষে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করতে চাইবে, তার মানে তোমার টোটাল এনার্জিটা লাগবে। টোটাল এনার্জিটা হচ্ছে L² I, অর্থাৎ আইটা হচ্ছে এখানে খুব মানে সরি L² মানে এতে যখন তুমি রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে লিখবে আর কি, রোটেশনাল কাইনেটিক হচ্ছে L² I, ওই আইটা হচ্ছে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোলটা প্লে করবে। সেটা হচ্ছে যে মানে আমি যদি লিনিয়ার মোশন কনসিডার করতাম যেখানে শুধুমাত্র লিনিয়ার কাইনেটিক এনার্জি বা ট্রান্সফার কাইনেটিক এনার্জি আছে, সেটা হচ্ছে P² M। তার এই পার্টিকুলার ক্ষেত্রে রোটেশনাল প্রবলেম, তার রোটেশনাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু করসপন্ডিং এনার্জিটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটা L² I, অর্থাৎ I অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি যেটা আমার কাজে লাগবে। তাহলে তাহলে মানে when we deal with rotational kinetic energy moment of inertia plays a crucial role, মোমেন্ট অফ ইনার্সিয়া একটা ক্রুশিয়াল রোল প্লে করবে। আচ্ছা, এই মোমেন্ট অফ ইনার্সিয়া সেইটা নিয়ে অনেক কথাবার্তা ইত্যাদি বলার জায়গা আছে, আমরা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে সেটাকে অন্তত ব্যবহার করছি না। তাহলে আমাদের কেসে মানে ইন আওয়ার কেস, মানে ডায়াটমিক মলিকুল যখন কনসিডার করছি, ইন আওয়ার কেস তোমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা কি হবে? ইনার্সিয়া ইজ গিভেন বাই আইটা দেখো তোমার সেন্টার অফ মাসের অ্যাবাউটে যদি রোটেট করে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। মানে যদি একটা ইনফাইনাইট মাস পয়েন্টস থাকে আর কোনো একটা অ্যাক্সিসের সঙ্গে সেই মাস পয়েন্টগুলোর দূরত্ব যথাক্রমে R1 R2 R3 R4 ইত্যাদি যদি হয়, তাহলে তুমি মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে লিখতে পারো সামেশন ওভার I MI RI এর স্কোয়ার। একটা স্পেসিফিক একটা মানে এটা হচ্ছে জেনারেল ডেফিনেশন। এবার আমি ওই জেনারেল ডেফিনেশন বা মানে সকল মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে অনেক বেশি ডিসকাশন এখন যাচ্ছি না।
আমার যে পার্টিকুলার কেসটা যেখানে আমি ডায়াটমিক মলিকুলটাকে কনসিডার করছি, যেখানে একটা সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাস থেকে মাস পয়েন্টগুলোর দূরত্ব যথাক্রমে R1 এবং R2 যখন হচ্ছে, তাহলে তার করসপন্ডিং মোমেন্ট অফ ইনার্সিয়া আইটা হচ্ছে m1 R1 স্কয়ার প্লাস m2 R2 স্কয়ার। আচ্ছা এবারে দেখো এটা m1 R1 এর জায়গায় তুমি কি বসাচ্ছ না, এই অলরেডি 3 নম্বর ইকুয়েশনে তুমি বসিয়ে দিচ্ছ, মানে 3 নম্বর ইকুয়েশন তুমি পেয়ে গেছো, সেটা হচ্ছে m2 বাই m1 প্লাস m2 ইন্টু R0, এইটার কি আছে না, এটা বেসিক্যালি স্কোয়ার আছে, প্লাস প্লাস তোমার m2 আর R2 জায়গায় কি m1 বাই m1 প্লাস m2 ইন্টু R0 তার স্কোয়ার, এইটা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এইখান থেকে এই m1 মানে এটা যদি R0 স্কোয়ারটাকে তুমি বেসিক্যালি বাইরে কমন হিসেবে বাইরে বের করে দাও, তাহলে এইটা দাঁড়াচ্ছে কত, m1 m2 তার স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 তার স্কোয়ার, প্লাস এটা হয়ে যাচ্ছে m2 m1 তার স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 তার স্কোয়ার, এটা হলো। আচ্ছা তুমি পরিষ্কার m1 m2 বাই m1 প্লাস m2 কে তুমি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে কত, দেখো উপরে পড়ে থাকে হচ্ছে m2, নিচে m1 প্লাস m2, আর এখানে পড়ে থাকে হচ্ছে m1, নিচে m1 m2, সেটা কেটে যাবে, কেটে গিয়ে তোমার এটা হয়ে গেল হচ্ছে এটা R0 স্কোয়ার। আচ্ছা এইটাকেই আমি জাস্ট লিখছি তোমার বেসিক্যালি মিউ R0 স্কোয়ার। তার মানে দেখো এই যে সকল মোমেন্ট অফ ইনার্সিয়াটা এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তুমি জাস্ট মিউ R0 স্কোয়ার হিসেবে লিখতে পারছো, যেখানে মিউ হচ্ছে তোমার m1 m2 বাই m1 প্লাস m2 is called the reduced mass of the system। তাহলে দেখো, তাহলে যেখানে মোমেন্ট অফ ইনার্সিয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা এই টাইপের প্রবলেম ট্যাকেল করতে আমার কাজে লাগবে, যেখানে তোমার দুটো মাস পয়েন্ট ছিল, দুটো দূরত্ব ছিল, একটা m1 m2 এবং তাদের রেসপেক্টিভ দূরত্বগুলো হচ্ছে R1 R2, সেই পার্টিকুলার প্রবলেমটাকে তুমি জাস্ট একটা ওয়ান পার্টিকেল প্রবলেম, এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমে রিডিউস করে ফেলতে পারলে, যেখানে মাসটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল মাস হয়ে গেছে, যে মাসটা বেসিক্যালি তোমার সেন্টার অফ মাসটা হচ্ছে রিডিউস মাস, আর R0টা হচ্ছে কাছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, তা দিয়েই কিন্তু তুমি পুরো জিনিসটাকে বুঝে নিতে পারছো। তাহলে এই কাজটা আমাকে প্রথমে জাস্ট একটু করে নিতে হলো। আচ্ছা এবারে দেখো তোমার নেক্সট যে জায়গাটা দরকার সেটা হচ্ছে এই যে আমি রিজিড রোটার যখন কনসিডার করছি, যেখানে সেন্ট্রিফিউগাল কোনো ডিস্টরশন নাই বলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, তাহলে আমাদের পার্টিকুলার কেসে যদি আমি ধরো এই হ্যামিল্টনিয়ানটাকে একটুখানি দেখতে চাই, হ্যামিল্টনিয়ান অপারেটর ফর রিজিড রোটার যদি তুমি দেখতে চাও, তাহলে হ্যামিল্টনিয়ানের মধ্যে কি থাকবে না, কাইনেটিক এনার্জি পার্ট থাকবে আর পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে, তো তাদের অপারেটরগুলোকে লিখতে হবে এইটা। তাহলে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার্ট। আচ্ছা এইটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমার এই সকল রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে, কারণটা হচ্ছে যে এই ভিটা এইটা কিন্তু বেসিক্যালি তোমার জিরো, মানে মানে ভি অপারেটরটা এখন বলবো না, মানে ভি মানে মানে পোটেনশিয়াল এনার্জি ভিটা হচ্ছে তোমার জিরো, কারণ এটা একটা রিজিড রোটার, ভি ইকুয়াল টু জিরো ফর রিজিড রোটার। যদি নন রিজিড রোটার হতো তাহলে ধরো আমি হয়তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসড হচ্ছে বলে তোমার একটা তাকে ওই তাকে ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরিয়ে আনার জন্য একটা রেস্টোরিং ফোর্স কাজ করতো, এবং সেই রেস্টোরিং ফোর্সটা তোমার হুকস ল থেকে যদি তুমি বের করো, তাহলে সেখান থেকে একটা পোটেনশিয়াল এনার্জি তুমি পেতে পারতে, এটা হাফ কে এক্স স্কোয়ার বা হাফ কে আর মাইনাস R0 তার স্কোয়ার। এটা নন রিজিড রোটারের ক্ষেত্রে, কিন্তু রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি জিরো ফর ফর রিজিড রোটার। তাহলে পুরোটাই হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। আচ্ছা রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হয়, বেসিক্যালি L স্কোয়ার বাই টোয়াইস I, মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি L স্কোয়ার বাই টোয়াইস I, অপারেটর হিসেবে করলে হচ্ছে L স্কোয়ার অপারেটর ডিভাইডেড বাই টোয়াইস I, এটা হবে তোমার হ্যামিল্টনিয়ানটা, ঠিক আছে। এবং সেই মতো করে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখবে। আচ্ছা এবারে নেক্সট যে জিনিসটা দরকার, যে এই পার্টিকুলার প্রবলেমটা
ট্যাকেল করা সবসময় সহজ হবে তুমি যদি এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করো। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখো এমনি এল স্কোয়ার অপারেটরটা তুমি কার্টিজিয়ানও লিখতে পারো, কিন্তু আমি কার্টিজিয়ানে লিখবো না, কারণ এই ধরনের প্রবলেম ট্যাকেল করা সহজ হচ্ছে যদি তুমি এটাকে করসপন্ডিং পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করো। তাহলে জাস্ট আমি এটা এল স্কোয়ার বাই টোয়াইস আই বললাম, আমি এল স্কোয়ারের ফর্মটাকে পরে লিখবো। তাহলে তার আগে আমি এটা করে দিচ্ছি যে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি এরকম হয় তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সিম্বলিক্যালি প্রথমে লিখে ফেলি। টাইম independent Schrodinger equation is given by h psi মানে এক কাজ করি, এই সাইটাকে সাই না লিখে আমি ওয়াই লিখছি। এইচ ওয়াই ইকুয়াল টু তোমার বেসিক্যালি ই ওয়াই। আচ্ছা এই ইটা কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জি, এই যে ইটা ইজ নাথিং বাট দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি। মানে এই সাইকেল টু ইসাই আমি লিখি। আমরা পরে দেখব যে এই যে করসপন্ডিং যে মানে সকল মানে ওয়েভ ফাংশনটা এই রিজিড রোটার প্রবলেমের জন্য ওটা তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স হয়, যেটাকে পরবর্তীকালে ওয়াই দিয়ে এক্সপ্রেস করা হবে। ওটা আমি প্রথম থেকেই জাস্ট ওয়াই লিখে যাচ্ছি আর কি এটা। আচ্ছা তার মানে যেটা দাঁড়াচ্ছে এটা এল স্কোয়ার বাই টোয়াইস আই ইন্টু ওয়াই, এটা হয়ে যাচ্ছে তোমার ই ইন্টু ওয়াই, এটা অপারেটরটা এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার সিম্বলিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। এবারে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম পোলার কোঅর্ডিনেট সিস্টেম এল স্কোয়ারটা কি? আর এল স্কোয়ারটা দেখো এই যে কাজটা আমি ওই আগের দিনই করতে দিয়েছিলাম মনে হয় তোমাদের, যে আমরা মানে যখন পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম বা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলেছি আমার আগের দুটো ক্লাসে, সেখানে আমি কার্টিগান থেকে পোলারে একটা ট্রান্সফরমেশন তোমাকে করতে বলেছিলাম। হ্যাঁ, সেখানে ওই আমি কিছুটা হিন্টস দিয়েছিলাম কিভাবে করতে হবে, করে তোমাকে এল এক্স এল ওয়াই এল জেড এল স্কোয়ার ইত্যাদিগুলোকে জাস্ট এক্সপ্রেস করতে দিয়েছিলাম। সেখানে এল স্কোয়ারটা দেখো তো এরকম একটা পেয়েছিলে কিনা। প্রথমে একটা মাইনাস এইচ কস স্কোয়ার ছিল, তারপরে তোমার ছিল 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। দেখো এরকম একটা এক্সপ্রেশন তোমাদের ফাইনালি পাওয়ার কথা ছিল। মানে সুদীপা মনে বলছিলে কি একটা হচ্ছে না বলছিলে কি, তারপরে আলটিমেটলি হয়েছিল বললে তো মনে হচ্ছে আগের দিনে। হ্যাঁ স্যার মিলে গেছে, মিলেছিল। তাহলে এই ঠিক এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এল স্কোয়ার অপারেটরটা এরকম দেখতে ছিল, তাই না? তাহলে এরকম যদি দেখতে হয় তাহলে কি হবে, তাহলে তুমি দেখো এই যে এল স্কোয়ার বাই টোয়াইস আই ইন্টু ওয়াই ইকুয়াল টু যদি ইউআই হয়, তাহলে এল স্কোয়ারের জায়গায় এটাকে বসিয়ে দাও। তাহলে দেন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বিকামস কি না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার ই ইন্টু ওয়াই। আচ্ছা একটু খেয়াল করো যে এইখানে এই যে সকল যে হ্যামিল্টনিয়ানের মধ্যে তোমার থিটা আর ফাই আছে, সেখানে এই ওয়েভ ফাংশনটা কিন্তু শুধুমাত্র থিটা এবং ফাই এর উপরে ডিপেন্ড করবে। এইটা এই যেটা হলো এইটা হচ্ছে তোমার সকল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেখানে খেয়াল রাখবে আইটা হচ্ছে তোমার এই মিউ আর জিরো স্কোয়ার। মানে আইটা কনস্ট্যান্ট নয়, সরি আইটা ভেরিয়েবল না, এটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে তোমার কোনো একটা গিভেন ডায়াটমিক মলিকুল যদি বলে দেয় তার রিডিউস মাস m1 m2 বাই m1 প্লাস m2 সেটা অলরেডি ফিক্সড হয়ে যাচ্ছে। আর আমার এখানে আই এর এক্সপ্রেশন আমি কিন্তু ভেরিয়েবল আরটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করিনি, আরটাকে আমি ইকুইলিব্রিয়াম বন্ডেড আর জিরো হিসেবে ইউজ করেছি। কারণ এই আইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটির মতো ট্রিটেড হবে এইটা। ঠিক আছে, এই হচ্ছে তোমার জিনিসটা। আচ্ছা এবারে এই পার্টিকুলার প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে,
আর পার্টিকুলার প্রবলেমটা আমি কেমন করে সলভ করতে হবে বা সেপারেশন অফ ভেরিয়েবল এইটা নিয়ে দু চারটে কথাবার্তা বলবো, কিন্তু এইখানে যে এই থিটা পার্টের যে সলিউশনটা, থিটা পার্টের সলিউশনটা আমাদের স্কোপের বাইরে মানে তোমাদের করতে হবে না বা সিলেবাসের মধ্যে নেই আর কি। হ্যাঁ, কিন্তু চাইলে তুমি করতেই পারো। হ্যাঁ, সব বইয়েই মোরাললেস মানে অন্তত রিজিড ডটার প্রবলেম যদি নাও থাকে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করার সময় সেখানে রেডিয়াল পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট আলাদা করে পরিষ্কারভাবে সলভ করে দেওয়া থাকে। যারা ইন্টারেস্টেড তারা দেখতেই পারো, সেখানে লিজেন্ডারি পলিনোমিয়াল এবং অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি পলিনোমিয়াল হিসেবে হচ্ছে তোমার সলিউশনটা হয়। এটা চাইলে করতে পারা যাবে। তো যাক, যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনটা তোমার বেসিক্যালি হচ্ছে এই ধরনের দেখতে হলো। আচ্ছা, আমি সলিউশনটাকে করবো না, কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবলটা তোমাকে জাস্ট করে দেখানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমি ইকুয়েশনগুলোকে একটুখানি লিখে ফেলি। এখানে কত সব, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন ছিল। এবারে বাকি তো সব ঠিকই আছে। এটা তোমার ধরো 6 নম্বর ইকুয়েশন করে এইটাকে ধরো আমি লিখলাম 7 নম্বর ইকুয়েশন, এটা 8 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 9 নম্বর ইকুয়েশন। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনটা তোমার হয়ে গেছে। এবার আমাকে কাজটাকে না, আমার কাজ এবারে হচ্ছে উই হ্যাভ টু solve this equation to find the wave function and the energy eigenvalues. ওয়েভ ফাংশন এন্ড এনার্জি আইগেনভ্যালুস তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেখো তোমার আমি মানে সলিউশনটাকে করব না, কিন্তু একটুখানি কাজ তোমার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা এই পার্টিকুলার কেসে তুমি জাস্ট ইমপ্লিমেন্ট করতে পারো আর কি। হ্যাঁ, মানে এতে ওই সেপারেশন অফ ভেরিয়েবলটা কেমন করে কাজ করছে সেইটা সম্বন্ধে কাছে একটু ধারণা পাওয়ার দরকার আছে। আচ্ছা দেখো, তুমি এক কাজ করো যে এই সেপারেশন অফ ভেরিয়েবলটা করার জন্যে, আচ্ছা প্রথম একটা কথা বলি যে যখন তোমার মেনি ভেরিয়েবল প্রবলেম থাকবে না, তখন সেটার সলিউশনটা সম্ভব হবে তখনই যখন ওটাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক ইউজ করে তুমি ওই ইকুয়েশনটাকে ওই দুটো ইকুয়েশনে ভেঙে ফেলতে পারবে, একটা শুধুমাত্র থিটার ফাংশন আর একটা শুধুমাত্র পাইয়ের ফাংশন। হ্যাঁ, তখনই জাস্ট এই সলিউশনটা করা সম্ভব। তাই সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য তোমাকে প্রথমেই যেটা ধরতে হয় সেটা হচ্ছে যে এই যে ওয়াই থিটা ফাই, সেটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল এইরকম ভাবে লিখতে হয়। ধরে নাও এটা থিটা থিটা ইন্টু ফাই ফাই, আমি এইরকম ভাবে লিখলাম। ঠিক আছে, তা যদি লিখি তাহলে যে ওই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে বসিয়ে দেওয়া যাক। তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, বসিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই তোমার টোয়াইস আই 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। আর ওয়াই এর জায়গায় তুমি এটাকে বসাচ্ছ থিটা থিটা ফাই ফাই, এটা হচ্ছে ই থিটা থিটা ফাই ফাই। হ্যাঁ, এটা আচ্ছা। এবারে দেখো একটা কাজ করে নিই, যে এই যে মাইনাস এইচ কসকে আবার টোয়াইস আইটা আমি ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে পাঠিয়ে দিলে এবার এই ভেতরের পার্টটা এখানের উপরে কাজ করছে। তাহলে এই ফাই ফাইটা প্রথমে কনস্ট্যান্ট রয়ে গেল, এখান থেকে পড়ে রইল 1 বাই সাইন থিটা, আর পার্শিয়াল লিখে লাভ নেই, ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা। এইটা হলো তোমার বেসিক্যালি এইটা এর উপরে কাজ করলে যেটা হয় সেটা। আচ্ছা, প্লাস এই ডেল টু ডেল ফাই স্কোয়ার যখন এর উপরে কাজ করবে, তোমার এই থিটা থিটাটা বেসিক্যালি কনস্ট্যান্ট রয়ে যাবে। তাহলে থিটা থিটা বাই সাইন স্কোয়ার থিটা যেমন আছে রয়ে গেল, এইটা হয়ে গেল ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার। এইটা এটা সমান এদিকে কি হচ্ছে না, এটা তোমার মাইনাস 2 EI বাই এইচ কস স্কোয়ার থিটা থিটা ফাই ফাই, এটা হচ্ছে।
আচ্ছা, এবারে তুমি থিটা থিটা ফাই ফাই দিয়ে দুটো ইকুয়েশন মানে পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দাও। তাহলে তুমি নেক্সট যে কাজটা করছো, ডিভাইডিং বোথ সাইড বাই হচ্ছে তোমার থিটা থিটা ফাই ফাই। ডিভাইডিং বোথ সাইডস বাই থিটা থিটা ফাই ফাই, এটাকে ভাগ করে দাও। ভাগ করে দিয়ে দেখো এইখানে একটা ফাই ফাই পার্ট কেটে গেল, কেটে গিয়ে কি হলো না 1 বাই থিটা থিটা 1 বাই সাইন থিটা ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এইটা আচ্ছা এইটা হলো। আর কি হলো, আর হচ্ছে তোমার প্লাস এইটা হচ্ছে 1 বাই ফাই ফাই হলো সাইন স্কোয়ার থিটা হলো ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার হলো এইটা, সেইটা সমান হচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস 2EI বাই এইচ কস স্কোয়ার, এইটা হচ্ছে। হ্যাঁ, এই থিটা থিটা ফাই ফাই টাকা বাদ চলে গেছে। আচ্ছা এবারে তুমি কি করবে না সাইন স্কোয়ার থিটা দিয়ে থ্রু আউট গুণ করে দাও। এই সাইন স্কোয়ার থিটা এখানে আছে, মানে এখানে দেখো ফাই পার্ট ছাড়াও এই থিটা ডিপেন্ডেন্ট একটা পার্ট রয়ে গেছে, তো সাইন স্কোয়ার থিটা দিয়ে তুমি উভয় পক্ষে গুণ করে দাও। তাহলে আবার মাল্টিপ্লাইং বোথ সাইড বাই সাইন স্কোয়ার থিটা। মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই সাইন স্কোয়ার থিটা, এটা আমি দেখতে চাইছি। 11 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 12 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, তো সাইন স্কোয়ার যদি গুণ করলে এখানে কি দাঁড়াচ্ছে 1 বাই থিটা থিটা, তাহলে অলরেডি একটা 1 বাই সাইন থিটা ছিল, আর সাইন স্কোয়ার থিটা যদি তুমি গুণ করে দাও এটা সাইন থিটা হয়ে গেল ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এটা হলো 1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2EI বাই এইচ কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার দিয়ে থ্রু আউট গুণ করলে তোমার এই জিনিসটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবারে একটা কাজ করো, তুমি এই 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 সাইন স্কোয়ার থিটা কন্টিনিউয়াস টার্মটা বাঁ দিকে নিয়ে চলে আসো, আর এই টার্মটা ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 2EI বাই এইচ কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 1 ওভার ফাই ফাই ইন্টু ডি টু ফাই ফাই বাই হচ্ছে তোমার ডি ফাই স্কোয়ার। দেখো আচ্ছা আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও তো, হ্যাঁ এটা একটু দেখো এটা। হ্যাঁ দেখো দেখো এই এরকম ফর্মে তুমি ইকুয়েশনটাকে পেয়ে গেলে। আর এবার একটু খেয়াল করো, এই সেপারেশন অফ ভেরিয়েবল যেটা মূল ব্যাপার, তুমি এই যে 13 নম্বর ইকুয়েশনটা পেয়েছো, সেই ইকুয়েশনের বাঁ দিকটা দেখো শুধুমাত্র থিটা আছে, আর ডান দিকটা হচ্ছে শুধুমাত্র ফাই আছে। তাহলে এবারে যদি ছেলেটা আসছে কেন কে জানে। আচ্ছা দেখো বাঁ দিকটা শুধুমাত্র থিটা আছে আর ডান দিকটা শুধুমাত্র ফাই আছে, ঠিক আছে। আর এবারে বাঁ দিকটা যেটা, সেইটা যদি কোনো উত্তর টুত্তর কিছু একটা বেরোয় সেটা নিশ্চয়ই থিটার ফাংশন হবে, আর ডান দিকটা তার যে ফাইনাল রেজাল্টটা সেটা নিশ্চয়ই ফাই এর ফাংশন হবে। এবারে কথাটা হচ্ছে থিটা ফাইটা ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তা থিটা ফাই যদি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার হয়, তাহলে এই ইকুয়েশনটা যে কোনো থিটা ফাই এর জন্য ভ্যালিড হবে তখনই যখন ওটা মানে তোমার একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান, যে কনস্ট্যান্টটা থিটা ফাই কারোর উপরে ডিপেন্ড করবে না। তাহলে এটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড, মানে left hand side is a function of
theta only, or right hand side is a function of phi only. So for arbitrary values of theta and phi, this equation will be satisfied only when each side are separately equal to a constant. তাহলে এটা সেপারেটলি ইকুয়াল টু এ কনস্ট্যান্ট যখন হবে তখনই কেবলমাত্র এটা ভ্যালিড হবে। মানে এটা যদি কোনো কিছুর উপর ডিপেন্ড করে ফেলে তাহলে কিন্তু সেটা চলবে না। তাহলে বোঝা গেল যে বাঁ দিকটা শুধুমাত্র থিটার ফাংশন, ডান দিকটা শুধুমাত্র ফাই এর ফাংশন। তাহলে থিটা ফাই যেহেতু ভেরিয়েবল, তারা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পরে আরবিট্রারি ভেরিয়েশন অফ থিটা অ্যান্ড ফাই এই 13 নম্বর ইকুয়েশনটা ভ্যালিড হবে তখনই যখন হচ্ছে ইচ সাইড আর সেপারেটলি ইকুয়াল টু এ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সেই জন্য আমি লিখলাম যে লেট 1 by theta theta sin theta d d theta sin theta d theta theta by d theta প্লাস হচ্ছে তোমার 2ei by h cos square into sin square theta equal to minus 1 over phi phi d2 phi phi by d phi square। এইটা ধরে নাও তোমার একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান, সেটাকে ধরো আমি ক্যাপিটাল এম স্কোয়ার বললাম। ঠিক আছে, এটা ক্যাপিটাল এম স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা দেখো, যে সেপারেশন অফ ভেরিয়েবল করার সময় তুমি একদিকটা শুধুমাত্র থিটার ফাংশন, একদিকটা শুধুমাত্র ফাই এর ফাংশন করে তুমি যেভাবে এগোচ্ছ আর কি, সেটা তোমার বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটুখানি বলো। বলো, আরেকবার বলো। মানে স্যার এই যে কনস্ট্যান্ট ধরে নিচ্ছেন, না মানে যেটা কথা হচ্ছে যে এই বাঁদিকের টার্মটা যদি কনস্ট্যান্ট না হতো তাহলে কি হতো, মানে কনস্ট্যান্ট যদি না হতো তাহলে কি হতো। দেখো এই যে বাঁদিকটা যদি কনস্ট্যান্ট না হতো তাহলে কি হতো, যেটাই হতো সেটা নিশ্চয়ই থিটার ফাংশন হতো, কারণ বাঁদিকে তো থিটা ছাড়া আর কিছু নেই। আর এবার ডান দিকটা যদি কনস্ট্যান্ট না হতো তাহলে কি হতো, এটা ফাই এর ফাংশন হতো। তাহলে এবারে কথাটা হচ্ছে বাঁদিকটায় ধরো একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট আছে আর ডান দিকটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে। এবার তুমি তো সেটা সমান, এবার তুমি চাইলে থিটাটাকে চেঞ্জ না করে ফাইটাকে চেঞ্জ করতে পারো। তাই থিটাটাকে চেঞ্জ না করে যদি ফাইটাকে চেঞ্জ করো তাহলে বাঁ দিকটা চেঞ্জ হলো না, ডান দিকটা চেঞ্জ হয়ে গেল, আর তাহলে ইকুয়াল টু রইলো না। আবার উল্টোটা হতে পারে, তুমি ফাইটাকে চেঞ্জ না করে থিটাটাকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ বাঁ দিকটা পাল্টে গেল, ডান দিকটা যেমন ছিল তাই রইলো, তাহলে আর ইকুয়াল রইলো না। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সব সময় সত্যি কখন হবে, যদি এইটা থিটার উপরে বা এইটা ফাইয়ের উপরে ডিপেন্ড সত্যি সত্যি করে, তাহলে এটা কখনো হওয়া সম্ভব নয়। একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে যে বাঁ দিকটা একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান আর ডান দিকটা হচ্ছে সেই কনস্ট্যান্টের সঙ্গে সমান, যাতে করে হচ্ছে থিটা ফাই যাই পাল্টাক না কেন ওই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার পাল্টাবে না। ঠিক আছে, এখন পরিষ্কার? ঠিক আছে স্যার, হ্যাঁ পরিষ্কার। তাহলে সব সময় দেখবে সেপারেশন অফ ভেরিয়েবলে তোমাকে এই কাজটাকে করতে হবে, যে যেটা তুমি দেখবে ওই পার্টিকুলার বক্স প্রবলেম যখন করেছিল 2D বা 3D কেসগুলো যখন তুমি করেছিলে, সেখানেও কিন্তু এই কথাটা বারবার বলা হয়েছিল যে যখন 2 ডাইমেনশনাল ইকুয়েশনটাকে তুমি দুটো 1 ডাইমেনশনাল ইকুয়েশনে ভাঙছিলে বা 3 ডাইমেনশনাল ইকুয়েশনটাকে তিনটে 1 ডাইমেনশনাল ইকুয়েশনে ভাঙছিলে, তখন কিন্তু এই কাজটা তোমাকে করতে হয়েছিল যে তোমার ওই মানে ওরকম তিনটে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, অথবা আরবিট্রারি ভেরিয়েশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, এই ইকুয়েশনগুলো একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান আর কি, এরকম করে জাস্ট ম্যানেজ করতে হয়েছিল। এখানেও সেই কাজটা আমি করলাম, তাহলে এটা অবশ্যই একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। তাহলে এবারে ফ্রম ইকুয়েশন 14 আমি কি কি পাচ্ছি, আমি এখানে দুটো ইকুয়েশন পাবো। যদি এই বাঁ দিকের জিনিসটা এম স্কোয়ারের সঙ্গে সমান করি তাহলে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 1 বাই থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 2ei
বাই এইচ কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা, এইটা তোমার একটা এম স্কোয়ার হলো এইটা। আচ্ছা, এবারে তুমি চাইলে এইটাকে আরেকটু সহজ করে নিতে পারো। 1 নম্বরে থিটা থিটা দিয়ে এখানে গুণ করে দাও, আর সাইন স্কোয়ার থিটা দিয়ে তুমি বেসিক্যালি এটাকে আর সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগটা করে দিতে পারো, অসুবিধা নেই। মানে যাকে এই থিটা থিটা দিয়ে গুণটা অন্তত করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে এটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি ডি থিটা হলো, আর এইখানে থেকে যাচ্ছে প্লাস 2EI বাই এইচ কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। এইটাকে এক কাজ করো, এই এম স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে চলে এসো, মাইনাস এম স্কোয়ার। এইটা এই পুরোটা হচ্ছে তোমার সকল মানে সেইভাবে দেখো আর কি, মানে এইটা মানে এখানে পুরোটা লিখে দিলেও হয়, অথবা এখানে তোমার থিটাটাকে জাস্ট লিখে দিলেও হয়, মানে একই ব্যাপার। না, এইটা হচ্ছে একটু, এইখানে হচ্ছে তোমার থিটা থিটা, এইটা হলো প্লাস এইটার সঙ্গে তোমার গুণ হয়ে গেল এই থিটা থিটাটা, এইটা 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 তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা ইকুয়েশন হলো 15 নম্বর ইকুয়েশন, যেটা দেখো তোমার বেসিক্যালি থিটা ডিপেন্ডেন্ট ইকুয়েশন, যেটা এটা থিটা ডিপেন্ডেন্ট ইকুয়েশন। মানে এটা আমি মানে এইরকম ভাবে লিখে রাখলাম, তুমি এটাকে আবার চাইলে সকল আরো অনেক এভাবে করতে পারে, আরো মানে কি বলবো, মানে এটাকে কাজ করি, আরেকটু কাজ করি, দেখে এইটাকে না আরেকটু বেটার ফর্মে লিখে রাখি। মানে বেটার ফর্মে মানে যেটা আমি সলিউশনটা করব না, কিন্তু এটা চেনা ফর্মে করে রাখি। আর এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এই থিটা থিটা দিয়ে গুণটা যেমন করলাম, অ্যাট দ্য সেম টাইম না এই যে সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা ভাগটাকেও করে দিই। ভাগটাকে করে দিলে কি হবে, এইখানে হবে একটা, এই সাইন স্কোয়ার থিটাটা বাদ চলে যাবে, এইখানে একটা 1 বাই সাইন থিটা চলে আসবে, এইটা বাদ চলে যাবে, আর মাইনাস এইটা হয়ে যাচ্ছে তোমার এম স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এইটা মানে এইটা আর কি, মানে অ্যাকচুয়ালি ফর্মটা এইরকম লিখলে ভালো, মানে থিটা থিটা দিয়ে তুমি গুণ করে দিয়েছো, আর অ্যাট দ্য সেম টাইম সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিয়েছো, তাহলে একটা সাইন থিটা কেটে গিয়ে নিচে একটা 1 বাই সাইন থিটা রয়ে গেল, ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এইটা প্লাস হচ্ছে 2EI বাই এইচ কস স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার থিটাতে ভাগ হয়ে গেছে, মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা থিটা ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে তোমার 15 নম্বর ইকুয়েশন। দেখো, তাহলে এইটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা ঠিক আছে। তাহলে এইটা একটা, আর কি আর একটা ফাই ডিপেন্ডেন্ট যে পার্টটা, ফাই ডিপেন্ডেন্ট পার্টটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই পার্টটা হচ্ছে এম স্কোয়ারের সঙ্গে সমান। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে এগেন যে মাইনাস 1 বাই ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে এম স্কোয়ার, অর তুমি এটাকে লিখতে পারছো ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ফাই ফাই, এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 0। হ্যাঁ, এইটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা হচ্ছে তোমার ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট। প্লাস মানে হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ প্লাস হয়ে যাবে, এটা প্লাস, এই মাইনাসটা এখানে চলে গেছে, আবার বাঁদিকে চলে এলে তোমার এটা প্লাস হিসেবে আসছে, ঠিক আছে। তার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর এইটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে এই দেখো সেপারেশন অফ ভেরিয়েবলটা তোমার বেসিক্যালি হয়ে গেল, পুরো সেপারেশন অফ ভেরিয়েবলটা তোমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে তুমি এই 15 নম্বর ইকুয়েশন এবং 16 নম্বর ইকুয়েশন সলভ করবে, সলভ করে সেখান থেকে যা পাওয়ার পাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে ইকুয়েশন নামটা হচ্ছে 15, এটা 16 নম্বর। এই যে 16 নম্বর ইকুয়েশনটা তুমি আগের দিনে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ছিল,
মানে পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেমের জন্য তুমি একটু খেয়াল করে দেখো, এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাই ছিল। দেখে নাও, আগের দিনে খাতাটা উল্টে করে তুমি দেখে নাও, তাহলে পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেমের জন্য যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, সেটা শুধুমাত্র ফাই এর উপর ডিপেন্ড করেছিল, এবং দেখো সেটা এক্স্যাক্টলি এরকম ছিল, এই টাইপ। ঠিক আছে, মানে এই ইকুয়েশনটা, দিস ইকুয়েশন ইজ similar to the time independent Schrodinger equation for a free particle rotating in a ring of fixed radius. হ্যাঁ, একটা ফিক্সড রেডিয়াসের রিংয়ে যখন পার্টিকেল রোটেট করে, তার জন্য তোমার যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন দেখো তার সঙ্গে এক্স্যাক্টলি এক, তাই তো? এটা হ্যাঁ স্যার। তাহলে এই প্রবলেমটা আমি অলরেডি সলভ করেছি। তাহলে উই হ্যাভ অলরেডি সলভ this equation and we have obtained কি না, ফাইটা সেটা বেসিক্যালি এম এর উপর ডিপেন্ড করে। সেটা কি ছিল না, 1/√2π into e to the power I m phi with m equal to তোমার 0 +-1 +-2 ... তাহলে এইটা ছিল তোমার বেসিক্যালি দেখো আগের দিনের সলিউশনটা। এটা হলো। তাহলে দেখো এইটা আমাকে আর কিছু করতে হলো না, এটা কিন্তু আমার অলরেডি জানা আছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে বা করা উচিত সেটা হচ্ছে এই ইকুয়েশন 15টাকে নিয়ে তোমার হ্যান্ডেল করা। আর এই যে ইকুয়েশন 15টাকে তুমি হ্যান্ডেল করবে, এই ইকুয়েশন 15টা এইটা অ্যাকচুয়ালি তোমার মানে মানে তার সলিউশনটা হচ্ছে খুব একটা ট্রিভিয়াল নয়, মানে বেশ লম্বা চওড়া একটা সলিউশন। তাহলে এই সলিউশনটা তোমার মানে কি বলবো, এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা ইত্যাদির কনটেক্সটে তুমি চাইলে করতেই পারো। হ্যাঁ, সেটা যে কি বলবো, মানে এটাকে করে আর সময় নষ্ট করবো। আচ্ছা দেখ, এটা আমি করবো না দাদা, আমি বলা ভালো হচ্ছে এটা আমি করবো না, কারণ না করলে একটা এই সলিউশনটা করতেই তোমার একটা 2 ঘন্টার মতো সময় লাগবে, আমাদের সেই সময়টা নেই। আমরা ওই এমএসসির ক্লাস যখন করব, সেই এমএসসির ক্লাসে হচ্ছে এই পার্টিকুলার জিনিসপত্রগুলি নিয়ে অনেক আলোচনা হবে। হ্যাঁ, তখন যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তখন তার এর যে এক্সাক্ট সলিউশনটা আর কি, সেই সলিউশনটা তখন তুমি দেখে নিতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটা থিটা ডিপেন্ডেন্ট পার্টটা সলিউশনটা আমি করছি না। আর সলিউশনটা না করে আমি বরং কতগুলো কথা বলে দিলে বরং ভালো। সেটা হচ্ছে কি, যদি তুমি এইটাকে নিয়ে একটু হ্যান্ডেল করো, তাহলে মানে সলিউশন অফ ইকুয়েশন 15 এটা কেমন দেখতে হয়। আচ্ছা, সলভ না করে তুমি যদি দেখো, তাহলে এর সলিউশনটা দেখতে হয় এরকম। এই যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা, সেটা একটা কোয়ান্টাম নাম্বার জে এর উপর ডিপেন্ড করে, আর সকল মড এম এর উপর ডিপেন্ড করে এইটা, এবং অবভিয়াসলি এটা থিটার ফাংশন। এটা হয় হচ্ছে তোমার 2j+1 ইন্টু জে মাইনাস মড এম, এইটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4π L প্লাস মড এম, এই পুরোটা টু দি পাওয়ার হচ্ছে হাফ ইন্টু পি মড জে, সরি এটা হচ্ছে পি জে মড এম, তার ফাংশনাল ডিপেন্ডেন্স হচ্ছে কস থিটা। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি সলিউশনটা হয়, যেখানে তোমার এই যে পি জে এম কস থিটা আর কি, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন। এই যে পি জে মড এম cos theta is called
the associated legendary function এবং কিভাবে এটা লেখা হয় না পি জে mod m cos theta তার যে করসপন্ডিং এক্সপ্রেশনটা হয় হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা টু দি পাওয়ার হচ্ছে তোমার m বাই 2 dm বাই d cos to the power m theta into pj cos theta হয় pj cos theta হয় এইটা আর pj এর হচ্ছে তোমার বেসিক্যালি বিভিন্ন রকমের ফর্ম জাস্ট তোমার আসে আর কি এটাকে লিজেন্ডারি পলিনোমিয়াল বলে এই যে pj cos theta এইটা এটা ইজ কল্ড মানে যেখানে ইজ কল্ড the legendary polynomial আগেরটা ছিল এইটা ছিল associated legendary polynomial আর এটা হচ্ছে তোমার is called the legendary polynomial আচ্ছা এবারে তুমি এই j এর কতগুলো ভ্যালুর উপর নির্ভর করে pj cos theta তার কতগুলো এক্সপ্রেশন হয় তুমি যদি ধরো এই j এর ভ্যালু 0 করো তাহলে pj মানে p0 cos theta আর কি j এর ভ্যালু 0 করলে সেটা হচ্ছে তোমার p0 cos theta সেটা হচ্ছে 1 হয় j এর ভ্যালু যদি তুমি 2 করো তাহলে p1 cos theta p1 cos theta সেটা হচ্ছে তোমার cos theta ভ্যালু বেরোয় j যখন তোমার এটা 1 হবে j এর ভ্যালু 1 হলে আচ্ছা j এর ভ্যালু 2 যদি হয় তাহলে সেটা হচ্ছে p2 cos theta তার এক্সপ্রেশনটা বেরোয় হচ্ছে হাফ 3 cos স্কয়ার থিটা মাইনাস 1 বেরোয় j এর ভ্যালু যদি তুমি 3 করো তাহলে সেটা হচ্ছে p 3 cos theta সেটা হচ্ছে তোমার 1/2 5 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা এরকম বেরোয় এটা এই কতগুলো আরেকটা বলে দিই j ইকুয়াল টু কত 4 যখন হবে তখন p4 cos theta এটা তোমার বেসিক্যালি 1/8 35 cos to the power 4 theta minus 30 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে তোমার 3 এরকম হচ্ছে and so on এটা তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে যে তুমি যদি এই pj cos theta জানো এবারে সেইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি pjm cos theta টাকে পেয়ে যাবে আর pjm cos theta যদি তুমি পেয়ে যাও সেখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি থিটাটা পেয়ে যাচ্ছ তাহলে এই বেসিক্যালি অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশনটাই তোমার বেসিক্যালি থিটা পার্টের সলিউশন উইথ সাম নরমালাইজেশন কনস্ট্যান্ট যে নরমালাইজেশন কনস্ট্যান্ট আমরা জাস্ট এখানে লেখা হয়েছে এটা আচ্ছা এবারে ওভারঅল সলিউশন যদি তুমি বের করতে হয় তাহলে ওভারঅল সলিউশনটা কি হবে না ওই থিটা পার্ট আর ফাই পার্ট গুণ করে ফেলতে হবে তাহলে জাস্ট ওভারঅল সলিউশন যেটা হচ্ছে তোমার y সেটা তাহলে এখন j এবং m এর উপর ডিপেন্ড করবে থিটা ফাই এটা হচ্ছে তোমার ফাই পার্ট যেটা শুধুমাত্র m এর উপর ডিপেন্ড করলো আর তার সঙ্গে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা থিটা j mod m এটা থিটার উপর ডিপেন্ড করলো এইটা এই দুটোকে গুণ করে ফেলতে হবে গুণ করে ফেললে তুমি জাস্ট সেখান থেকে ওভারঅল সলিউশনটাকে পেয়ে যাবে আচ্ছা এখানে একটা জিনিস বলি যে যখনই তোমার m আর j দুজন একসাথে থাকবে না তখন তোমার ওই দেখা যাবে যে j এর অ্যালাউড ভ্যালু m এর অ্যালাউড ভ্যালুগুলো j এর উপর নির্ভর করবে সেখানে আমি বলে নিই যেখানে মানে এই সলিউশনটাকে করতে গেলে তুমি বুঝতে পারবে j যেটা এটা করে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার তার অ্যালাউড ভ্যালুজ হচ্ছে 0 1
2 3 ডট 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 ডট, এটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। মানে সলিউশনটা যেহেতু করছি না, তাহলে ওই ন্যাচারালি যে এই জে এর ভ্যালুটা 0 1 2 3 4 কিভাবে আসছে সেটা বলতে পারছি না। তুমি জেনে রাখো যে এটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, যেটা অ্যালাউড ভ্যালুটা 0 1 2 3 4 ডট 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 এইটা। আর ফর গিভেন যে allowed values of m, সেটা কি না প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। তার মানে কি, তার মানে m এর অ্যালাউড ভ্যালুটা হচ্ছে প্লাস জে মাইনাস 1, এইভাবে করতে 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 করতে, বা অন্যভাবে বলি উল্টো দিক দিয়ে লিখলেও তোমার চলবে। এটা তুমি বলতে পারো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 করে করে আপ টু তুমি প্লাস মাইনাস জে পর্যন্ত যেতে পারবে। এটা তাহলে এটা হচ্ছে কোন একটা গিভেন জে এর জন্য এম এর অ্যালাউড ভ্যালুস। এটা হলো ইউনিটের পরে কি লিখেছেন? হ্যাঁ, উইথ ইউনিট, তারপর কি লিখেছেন? উইথ ইউনিট ইন্টারভ্যাল। মানে প্লাস জে থেকে মাইনাস জে পর্যন্ত এক এক গ্যাপ দিয়ে দিয়ে, মানে তোমার যদি জে এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এম এর ভ্যালু হচ্ছে +2 +1 0 -1 -2। তো সেটাকে এইরকম ভাবে লিখতে পারো, 0 +-1 +-2 করে আপ টু প্লাস জে পর্যন্ত যাচ্ছে। তাহলে দেখো, তাহলে রিজিড ডটার প্রবলেম যদি তুমি সলভ করো, তাহলে তুমি সেইখান থেকে তুমি অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনটা পাচ্ছ। আমি এই সলিউশনটা না করে জাস্ট বললাম ওয়েভ ফাংশনের ফর্মটা কেমন হবে, যেখানে দুটো কোয়ান্টাম নাম্বারের উপরে ওয়েভ ফাংশনটা নির্ভর করছে, একটা হচ্ছে জে আর এম। আচ্ছা, আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে থিটা পার্টটা তুমি যখন সলভ করবে তখন এই এনার্জিটা কিন্তু থিটা পার্টের মধ্যে আছে। তাহলে এনার্জিটা কি হবে না, এনার্জিটা যেটা বেরোবে, যে এনার্জি eigenvalue will come out as, সেটা দেখা যায় শুধুমাত্র জে এর উপর নির্ভর করে। আচ্ছা, মানে এনার্জিটা কিভাবে আসবে তুমি দেখো, এটা খুব সহজ ব্যাপার, যে এনার্জিটা কিন্তু তোমার বেসিক্যালি রোটেশনাল কাইনেটিক এনার্জি। হ্যাঁ, সেটা তো L²/2I হয় এইটা। আচ্ছা, এবারে তুমি এইটা নিশ্চয়ই জানো যে L² না J+1 H cos² হয়, মানে এলটা হচ্ছে √J+1 H cos হয়। হাইড্রোজেন অ্যাটমের কন্টেক্সট তুমি জানো √L into L+1 H cos, ঠিক একই রকম ভাবে এটা হয় √J into J+1 H cos, আর স্কোয়ার করলে J into J+1 H cos² ডিভাইডেড বাই তোমার বেসিক্যালি টুয়াইস I। এইটা হচ্ছে তোমার এনার্জি, যেটা জে এর উপর নির্ভর করে, বা অর তুমি বলতে পারো ই যেটা, সেটা হচ্ছে J into J+1, এটাকে H² করে দিলে এইটা হচ্ছে H cos হচ্ছে H/2π, স্কোয়ার করে ফেললে তোমার H²/4π², তাহলে এটা হয়ে যাবে 8π²I। তাহলে এইটা হচ্ছে সকল তোমার রিজিড ডটারের জন্য এনার্জি এক্সপ্রেশন। তাহলে আমি এইটাকে কিন্তু এই এনার্জিটা এক্স্যাক্টলি সলভ করলাম না, কারণ সলভ করতে গেলে তোমাকে থিটা পার্টের এক্সাক্ট সলিউশনটাকে করতে হতো। থিটা পার্টের সলিউশনটা বেশ লম্বা, প্রায় 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, এটা তোমাদের সিলেবাসও এক্সপেক্ট করে না যে তুমি এই সলিউশনটাকে করবে, কিন্তু সলিউশনটা না করে আমি ফাইনাল থিটা পার্টের মানে সলিউশনটাকে লিখে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এনার্জিরও এক্সপ্রেশনটা কি হবে লিখে ফেললাম। তুমি ভুলে যাবে না, তার কারণটা হচ্ছে যে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ছোটবেলা থেকে ফার্স্ট ইয়ার থেকে তুমি পড়ে আসছো, যেটা √L into L+1 H cos হয়। এখানে প্রবলেমটা এক্স্যাক্টলি একই রকম, শুধু এল এর বদলে তুমি জাস্ট জে দিয়ে জিনিসটাকে এক্সপ্রেস করছো। √J into J+1 H cos, যদি এ নাও তাহলে সেটা দাঁড়াচ্ছে J into J+1 H²/8π²I। এটা ঠিক আছে। তাহলে এখানে উইথ J = 0 1 2 3 তাহলে দেখো, তাহলে আলটিমেটলি তুমি যেটা পেয়েছো ওয়েভ ফাংশনটা পেয়েছো, আর তার সঙ্গে সঙ্গে এগুলো ইকুয়েশনের নামগুলো দেওয়া হচ্ছে না। 18, এটা ধরো তোমার 19 নম্বর ইকুয়েশন, এটা তোমার সকল 20 নম্বর ইকুয়েশন, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ধরো 21 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে তোমার এই ওয়েভ ফাংশন এবং এনার্জি নিয়ে জাস্ট কিছু কথাবার্তা তোমাদের বলতে হবে। তাহলে আমি দেখো, তাহলে পরপর করে সিস্টেমেটিক্যালি সবই ঠিক করে করছিলাম, কিন্তু এই থিটা পার্টের সলিউশনটা এটা আমি করে দিচ্ছি না। তাহলে করে দেওয়াটা হচ্ছে মানে করে দেওয়াই যায়, সেটা বইয়ে তো লিখেইছি। আবার যখন এমএসসি ক্লাস দেবো তখন না হয় করবো, কিন্তু এখন যদি আমি পুরো সলিউশনটাকে করতে যাই তাহলে জিনিসটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকটা বেশি সময় লেগে যাবে, তখন সিলেবাস শেষ করতে একটু অসুবিধা হবে। তাহলে আমরা এর বেশি আর কিছু বলছি না, ঠিক আছে? এইটা হলো। আচ্ছা, এবারে একটা জিনিস বলি, দু একটা কমেন্ট সেটা করা, সেটা হচ্ছে যে এই যে ওয়াই
জে এম থিটা ফাই, এইটা হচ্ছে এই যে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ এল স্কয়ার অপারেটর অ্যান্ড এলজেড অপারেটর। মানে এল স্কয়ার অপারেটরটা যদি তুমি ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার ইন্টু ওয়াই জে এম থিটা ফাই, এটা পাবে। আর এল জেডটা যদি তোমার ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করে, তাহলে তুমি সেটা পাবে হচ্ছে এম স্কোয়ার, সরি এম স্কোয়ার না, এম এইচ ক্রস ইন্টু ওয়াই জে এম থিটা ফাই। তাহলে এই যে ওয়াই জে এমটা যেটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন সব এল স্কোয়ার এবং এল জেড অপারেটর এইখানে, তার মানে পরিষ্কার বোঝা গেল যে ক্লিয়ারলি এল স্কোয়ার ইকুয়াল টু জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, অর এলটা যদি তুমি বলো তার ম্যাগনিটিউডটা যদি তুমি বলো সেটা রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কস। দিস ইজ দ্য magnitude of total angular momentum। এইটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার করসপন্ডিং ম্যাগনিটিউডটা। আর আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম is given by, সেটা তোমার এল জেড। তাহলে এই যে যেহেতু স্ফেরিক্যাল হারমোনিক্স মানে ওয়াইটা, সেটা বেসিক্যালি এল জেড এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু এম এইচ কস, তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করলে আইগেন ভ্যালুটাই হচ্ছে সেই ক্লাসিক্যাল অবজারভেবলটা হয়ে যায়। তাহলে এল জেডটা হচ্ছে তোমার বেসিক্যালি এম ইন্টু এইচ কস এইটা। তাহলে তুমি দেখো এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ম্যাগনিটিউডটা পেয়ে গেছো এই ইকুয়েশন থেকে, আর তুমি অ্যাট দ্য সেম টাইম কিন্তু এল জেডটা পেয়ে গেছো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার। আচ্ছা, এই ওয়াই জে এম যেটা তোমার বেসিক্যালি এল স্কয়ার এবং এল জেড এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, তাকে বলা হয় ইজ কল্ড দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। মানে রিজিড রোটার প্রবলেম বা পার্টিকেল রোটেটিং অন দ্য সারফেস অফ এ স্ফিয়ার, এই প্রবলেমগুলোর জন্য যে ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনটাই হচ্ছে তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স, বা ইন আদার ওয়ে যে কোনো একটা পার্টিকুলার ফাংশন যেটা হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কয়ার এন্ড এল অপারেটর, সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স। তাহলে ওয়াই জে এমটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, তাহলে এই স্ফেরিক্যাল হারমোনিক্সের প্রপার্টি এইগুলো তোমার ভীষণ কাজে লাগবে, সেটা আমি পরে আলোচনা করব। মানে ভীষণ কাজে লাগবে হচ্ছে পার্টিকুলারলি যখন সিলেকশন রুল বা ইত্যাদি বের করতে হবে, বা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে, তখন কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আচ্ছা, এইখানে আমি একটা জাস্ট কমেন্ট করি, সেটা হচ্ছে এই যে কোন একটা গিভেন জেতে ওই যে এম এর অ্যালাউড ভ্যালুস গুলো, যে কেন তুমি ওই মানে বললে যে এম এর যদি মানে কোন একটা গিভেন যেতে এম এর পসিবল ভ্যালুগুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 করে আপ টু প্লাস মাইনাস এ পর্যন্ত, মানে আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত, তার একটা সুন্দর লজিক আছে। সেটা হচ্ছে যে দেখো, মানে এই এল স্কোয়ারটা অবভিয়াসলি গ্রেটার দ্যান এল জেড স্কোয়ার হবে। কেন? কারণ এল স্কোয়ারটা তো তোমার বেসিক্যালি এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার। তা এবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম অবভিয়াসলি একটা রিয়েল কোয়ান্টিটি, তাতে স্কোয়ারগুলো সব নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে খুব পরিষ্কার ব্যাপার যেটা হচ্ছে যে এই যে পুরো জিনিসটা, এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমার এল জেড স্কোয়ার থেকে বেশি হতে হবে, কারণ এল এক্স স্কোয়ার এল ওয়াই স্কোয়ারটা মানে গেটার ইকুয়াল টু রাদার গেটার ইকুয়াল টু এটা হতে হবে, কারণ এইগুলো সব নন নেগেটিভ কোয়ান্টিটি বলে এটা। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে পুরো জিনিসটা, দিস ইজ নাথিং বাট জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার। আর এই যে জিনিসটা সেটা বেসিক্যালি কি, এম ইন্টু এইচ কথা স্কোয়ার করলে এম স্কোয়ার এইচ কস স্কোয়ার। তাহলে এইটা অবশ্যই এরকম। তুমি এখান থেকে কি পাচ্ছ না, জে ইন্টু জে প্লাস ওয়ানটা
অবশ্যই গ্রেটার ইকুয়াল টু তোমার এম স্কোয়ার হয়ে যাচ্ছে, বা অন্যভাবে বলতে গেলে বা অর তুমি যদি এমটাকে দেখো, এমটা মানে এম এর মডটা রাদার রুট করলে এটা অবশ্যই লেস ইকুয়াল টু তোমার ওই মড অফ রুট ওভার অফ বেসিক্যালি জে ইন্টু জে প্লাস ওয়ান। এইটা মানে এটা তো যদি তুমি রুট করে দাও তাহলে তার যে ম্যাগনিচিউডটা সেটা অবশ্যই হচ্ছে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান, তাহলে লেস ইকুয়াল টু হচ্ছে। আচ্ছা, এবারে খেয়াল করো যে তোমার এম আর যে তারা ইন্টিজার হবে সেটা ভর্তি, মানে এটা যেটা কথা সেটা হচ্ছে যে এম অ্যান্ড জে, মানে আমি যখন শুধুমাত্র ফাইভ পার্টটা সলিউশন করেছি, আমি একটুখানি আগে থেকে বলি, যখন শুধুমাত্র ফাইভ পার্টের সলিউশন করেছি সেইখানে যে এমটা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তার ইন্টিগ্রাল ভ্যালু থাকবে সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এম অ্যান্ড জে বোথ হ্যাভ অনলি দ্য ইন্টিগ্রাল ভ্যালুস, এটা আমি জানি। আচ্ছা, এবারে ধরো তুমি কিন্তু জে এর ভ্যালু জিরো করতে, তাহলে যেহেতু এমটা লেস ইকুয়াল টু রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান, তাহলে এম এর ম্যাগনিচিউডটা কিন্তু এই রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান তার অ্যাডমোস্ট সমান হতে পারে, নাহলে তার থেকে কম হবে। তাহলে জে এর ভ্যালু জিরো করলে ডান দিকটা যা জিরো হয়ে যাচ্ছে, ডান দিকটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখো এমটা জাস্ট জিরো হতে বাধ্য, আর কিছু তুমি ভ্যালু অ্যালাউ করতে পারবে না। আচ্ছা, এবারে যেটা যদি তোমার ওয়ান হয়ে যায় তখন কি হচ্ছে তুমি খেয়াল করো, যদি তোমার এই যেটা কাছে তোমার ওয়ান হয় তাহলে রুট ওভার অফ ওয়ান ইন্টু টু, তাহলে রুট টু, তাহলে আমার এম এর এমন ভ্যালুগুলো নিতে হবে যাতে করে সেটা হচ্ছে তোমার ওই জিরো আর রুট টু তার মধ্যে থাকে। তাহলে ইন্টিগ্রাল ভ্যালু জিরো এবং রুট টু তার মধ্যে তাহলে কাকে কাকে নিতে পারবে, তুমি এমটাকে নিতে পারবে, জিরো নিতে পারবে, ওয়ান নিতে পারবে, বাকিটা নিতে পারবে না মড এমটা। তাহলে মড এমটা যদি না নাও তাহলে এমটা হয়ে যাচ্ছে জিরো হয়ে গেল, প্লাস মাইনাস ওয়ান হয়ে গেল। আচ্ছা, জে এর ভ্যালু যদি তুমি দুই নিয়ে নাও, তো জে এর ভ্যালু দুই নিলে কি হচ্ছে টু ইন্টু সে রুট সিক্স, তার রুট সিক্স তার থেকে ছোট ইন্টিজার কে কে আছে, তখন এমটা হতে পারে দেখো জিরো হতে পারে, প্লাস মাইনাস ওয়ান হতে পারে, প্লাস মাইনাস টু হতে পারে। তাহলে এই রকম করে ফর আরবিট্রারি যে অ্যালাউড ভ্যালুজ অফ এম তাহলে কত হলো না জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু করে আপ টু তোমার প্লাস মাইনাস যে পর্যন্ত যেতে পারবে, তার বেশি কিন্তু কোনো রকম ভাবে যেতে পারবে না। তাহলে ওই যে কেন কোন একটা গিভেন জে এর জন্য এম এর অ্যালাউড ভ্যালুসগুলো এইটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো। এবং এইটা থেকে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে দেখো যে এনার্জিটা সেটা ডিপেন্ড করছে অনলি অন জে। এই যে আমি এনার্জি এক্সপ্রেশনটা লিখেছি সেটা কি না, সেখানে দেখো কোনো এম ডিপেন্ডেন্স পার্ট নেই, তাহলে এনার্জিটা ডিপেন্ড করছে অনলি অন জে। এই যে এনার্জিটা ডিপেন্ড করছে শুধুমাত্র জে এর উপরে, কিন্তু ওয়েভ ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করছে, ওয়েভ ফাংশন ডিপেন্ড করছে কিন্তু জে এবং এম এর উপরে। এনার্জি ডিপেন্ডস অনলি অন জে, বাট ওয়েভ ফাংশন ডিপেন্ডস অন বোথ জে অ্যান্ড এম। আচ্ছা, এবারে ফরে গিভেন যে allowed values of m, for a given যে allowed মানে 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 allowed values of m কত হলো না জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইত্যাদি করে আপ টু প্লাস মাইনাস যে পর্যন্ত, তার মানে কি দাঁড়াচ্ছে দ্যাট ইজ দেয়ার আর টু জে প্লাস ওয়ান allowed values of m। এটা তাহলে তুমি যদি করো তাহলে জে এর ভ্যালুর উপর নির্ভর করে তুমি দেখ তাহলে এম এর অ্যালাউড ভ্যালুস হচ্ছে টু জে প্লাস ওয়ানটা, মানে যখন জে ইকুয়াল টু জিরো হয়ে যাবে তখন হচ্ছে জিরো, জে ইকুয়াল টু ওয়ান হয়ে গেলে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে তিনটে, জে ইকুয়াল টু দুই হলে হচ্ছে পাঁচটা, জে ইকুয়াল টু তিন হলে হচ্ছে তোমার সাতটা অ্যান্ড সো অন, অর্থাৎ টু জে প্লাস ওয়ানটা অ্যালাউড ভ্যালুজ অফ জে হচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো যে এই যে কোনো একটা গিভেন জে এর জন্য টু জে প্লাস ওয়ান অ্যালাউড ভ্যালুজ অফ এম হলো, তার জন্য ওয়েভ ফাংশন পাল্টে গেল, কারণ ওয়েভ ফাংশন জে এবং এম এর উপর ডিপেন্ড করে কিন্তু এনার্জি পাল্টানো না। তাহলে দিস ক্লিয়ারলি indicates that
for a given j there are all possible 2j plus 1 allowed linearly independent wave function. তো সেখানে আমি কি বলতে পারি, hence the state is 2j plus 1 fold degenerate. তাহলে এই রোটেশনাল এনার্জি লেভেলগুলো একটা ডিজেনারেসি থাকবে, এবং ডিজেনারেসিটা কত না বেসিক্যালি 2j 1 fold। ঠিক আছে, তাহলে আমি কি করে বললাম, পরিষ্কার তো, যে এনার্জিটা শুধুমাত্র জে এর উপর ডিপেন্ড করছে, কিন্তু ওয়েভ ফাংশনটা জে এবং এম এর উপর ডিপেন্ড করছে। এবং আমি দেখতে পেলাম যে কোনো একটা গিভেন জে এর জন্য তোমার সকল এম এর যে অ্যালাউড ভ্যালু সেটা হচ্ছে 2j plus 1টা। তার মানে এটা দাঁড়াচ্ছে আমি এনার্জি ফিক্স করে দিলাম যেটাকে ফিক্স করে, সেই এনার্জিটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে 2j plus 1টা ওরকম অ্যালাউড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন আছে, সেই জন্য এটা 2j plus 1 fold ডিজেনারেট। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা আচ্ছা, দেখো আমরা এই এবারে ওয়েভ ফাংশন নিয়ে খুব বেশি কথাবার্তা বলতে পারছি না, কারণ ওয়েভ ফাংশনটা নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে, যেটা প্রথম কথা হচ্ছে এই যে মানে আমি মানে ওয়েভ ফাংশনের দেখো যে ছবি টবিগুলোকে তুমি আঁকতে হয়, তাহলে ওয়েভ ফাংশনটা থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করছে, তো থিটা ফাই এর উপর ডিপেন্ড করে তুমি যে ছবিগুলো পাবে সবচেয়ে অ্যাঙ্গুলার ছবি। এই অ্যাঙ্গুলার ছবিটা বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে অ্যাঙ্গুলার প্লট সেইগুলো। তাহলে আমরা ওই হাইড্রোজেন অ্যাটমে যখন অ্যাঙ্গুলার প্লট করব তখন হচ্ছে এই ছবি টবিগুলো নিয়ে আলোচনা করবে। এইখানে ওই ওয়েভ ফাংশনের ছবি বা তার অ্যাঙ্গুলার প্লট এই নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলছি না, কিন্তু আমি যে জিনিসগুলো নিয়ে অবশ্যই এমফাসিস দেবো সেটা হচ্ছে এনার্জিটাকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এবারে এনার্জিটা একটু ভালো করে খেয়াল করো, এনার্জিটাকে নিয়ে কিছু কথাবার্তা এবারে বলতে হবে ভালো করে। আচ্ছা, এইখানে এইটা এই জায়গাটা একটু বুঝতে হবে যে যে মানে আমি কেন, মানে এই লজিকটা একটু ভালো করে পরিষ্কার রাখবে যে কোন একটা গিভেন জেতে এম এর অ্যালাউড ভ্যালুস গুলো কেন 0 +-1 +-2 ইত্যাদি ইত্যাদি হচ্ছে আর কি, সেটা সম্বন্ধে একটু পরিষ্কার ধারণা তোমার থাকতে হবে আর কি এটা। আচ্ছা, যেটা বলে এবার এনার্জি নিয়ে কিছু কথাবার্তা বলা, তাহলে এনার্জিটা কি ছিল না, ইজেটা সেটা হচ্ছে তোমার j × j+1 h²/8π² ছিল। দেখো এই যে এনার্জিটা, এটা হচ্ছে তোমার ইন দ্য ইউনিট অফ জুলে, এটা। আচ্ছা, এবার এনার্জিটা যদি তুমি ইন দ্য ইউনিট অফ ওয়েভ নাম্বার বা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স করো, সেন্টিমিটার ইনভার্স কি দাঁড়াবে সেইটাকে এইভাবে লেখো, সেন্টিমিটার ইনভার্সে যে এনার্জিটা সেটা হবে জুল ইউনিটে যে এনার্জি না, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো, মানে এইচ নিউ সেইটা হচ্ছে তোমার সকল এনার্জি হয়, আর নিউ সমান হচ্ছে সি ইন্টু নিউ বার। তা সেখানে হচ্ছে এনার্জিটাকে একটা জুল ইউনিটে তাকে এইচ দিয়ে ভাগ করলে তুমি বেসিক্যালি এনার্জি পেলে সেটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ইউনিটে। তাহলে সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে হচ্ছে j × j+1 h/8π² I × c। আচ্ছা, এইটাকে জাস্ট বলা হয় j × j+1 × b, যেখানে দেখো এই যে b যেটা বেসিক্যালি h/8π² I × c একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এই বিটাকে ইজ কল্ড দ্য রোটেশনাল কনস্ট্যান্ট, যার ইউনিট, তাহলে বি হ্যাজ দ্য ইউনিট। আসলে পরে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি পড়বো না, সবকিছু বি এর টার্মসে বলা হয় বলে আমি বিটা এখানে একটুখানি তৈরি করে নিলাম, যে কিছুই না, এনার্জিটা ছিল আমি বের করেছি, সেই এনার্জিটাকে তুমি এইচ দিয়ে ভাগ করলে ওই এনার্জিটাকে সেন্টিমিটার ইনভার্স ইউনিটে বের করে ফেললে, তা সেন্টিমিটার ইনভার্স ইউনিটে তোমার এনার্জির এক্সপ্রেশনটা দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে j × j+1 × b, এখানে বিটা হচ্ছে h/8π² I × c, এটা। আচ্ছা, এবারে তুমি যদি এই বিভিন্ন জে এর জন্য এনার্জিটাকে ক্যালকুলেট করো, ধরো j = 0, তাহলে এনার্জিটা সেন্টিমিটার ইনভার্সে কি দাঁড়াচ্ছে, এনার্জিটা অটোমেটিক্যালি 0 দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে
যখন জে ইকুয়াল টু 0 অর্থাৎ রোটেশনাল কোয়ান্টাম নাম্বার মিনিমাম ভ্যালু যখন তুমি নিচ্ছ, তখন দেখো তার করসপন্ডিং এনার্জিটা সেটা বেসিক্যালি 0 হয়ে গেল। তাহলে এটা ইমপ্লাই করছে যে 0 পয়েন্ট এনার্জি 0। তাহলে রিজিড ডোটার প্রবলেমের জন্য কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা 0 হচ্ছে। আর 0 পয়েন্ট এনার্জি 0 হলেও যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয় না, সেটা আমরা যখন আনসার্টেনিটি প্রিন্সিপাল ইত্যাদি পড়েছি সেখানে অলরেডি আলোচনা করেছি। তাহলে 0 পয়েন্ট এনার্জি ইজ 0, বাট দিস ডাজ নট ভায়োলেট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। যেখানে আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম, এই কথাটা কিন্তু আমরা খুব এমফেসিস দিয়েছিলাম, দিস ডাজ নট ভায়োলেট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আসলে এখানে সেই এরকম করে দেখানো হয়েছিল যে যদি এনার্জিটা 0 হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আনসার্টেনিটি 0, তাহলে পজিশন বা অ্যাঙ্গুলার পজিশনের আনসার্টেনিটি তোমার 10 to ইনফিনিটি হলেই তোমার চলবে, এবং পার্টিকেলটা যদি ঘুরেই যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য তার পজিশনের আনসার্টেনিটি ইনফিনিটি হতে পারে, সেই জন্য এটা হতে কোনো আপত্তি নেই। তাহলে এটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে বলে আমি এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলছি না। এটা আচ্ছা, এবারে যেই করে যখন 1 হয়ে যাচ্ছে, তখন এপসাইলন বার 1টা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কত হয়ে যাচ্ছে না তোমার বেসিক্যালি 2b হয়ে যাচ্ছে। এই জে এর এক্সপ্রেশনে তুমি এই তো এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তার তো এই ফর্মটা বেরিয়েছে। এই ফর্মটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে তুমি জে এর জায়গায় 0, 1, 2, 3, 4 ইত্যাদিগুলো বসাচ্ছ। তাহলে জে এর জায়গায় 0 বসিয়েছি, 1 বসিয়েছি, জে এর জায়গায় তুমি 2 বসাও, তাহলে এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটা হয়ে যাচ্ছে তোমার 6b। জে এর ভ্যালু তুমি 3 বসাও, এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স হয়ে যাচ্ছে তোমার কত, 12b অ্যান্ড সো অন। তারপর এটা 20b অ্যান্ড সো অন। এখানে তুমি বসালে এই জিনিসটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবারে তার সঙ্গে সঙ্গে স্পেসিং যদি তুমি ক্যালকুলেট করো, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, হ্যাঁ, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, সেটা হচ্ছে ডেল্টা এপসাইলন বার, আর if যেন জে থেকে জে প্লাস 1 এর মধ্যে এনার্জি গ্যাপটাকে তুমি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে বের করবে। তার মানে কি সেটা, জে প্লাস 1 লেভেলের এনার্জি মাইনাস জেথ লেভেলের এনার্জি। আচ্ছা, জেথ লেভেলের এনার্জি যদি জে ইন্টু জে প্লাস 1 ইন্টু বি হয়, তাহলে জে প্লাস 1 লেভেলের এনার্জি কত হবে না, জে প্লাস 1 ইন্টু জে প্লাস 2 ইন্টু বি হবে, বিয়োগ করে ফেলো, তাই এটা হয়ে যাচ্ছে কত, 2b ইন্টু জে প্লাস 1 হয়ে যাচ্ছে, 2b ইন্টু জে প্লাস 1। এটা মানে এখানে জে প্লাস 1টাকে কমন নিয়ে নিয়েছো, জে প্লাস 2 থেকে জে বাদ দিলে তাহলে 2 হয়ে যাচ্ছে, 2b জে প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে পরিষ্কার দেখো যেটা দাঁড়াচ্ছে যে স্পেসিং বিটুইন মানে ফর রিজিড রোটার, for a rigid rotor, spacing between two successive energy levels increases with increasing rotational quantum number। মানে আমি যদি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম দেখি, তাহলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ গ্র্যাজুয়ালি কমতে থাকে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। হারমোনিক অসিলেটর প্রবলেম দেখি তাহলে এনার্জি লেভেলসগুলো ইকুইপেস থাকে, আর রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে বাড়তে থাকে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে। ঠিক আছে, তাহলে এবারে দেখো যে যদি তুমি এবারে এই এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করো, ধরো জে ইকুয়াল টু 0 থেকে জে ইকুয়াল টু 1 এদের মধ্যে, সেটা কি হবে না, এই এক্সপ্রেশনে যে জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, 2b হয়ে যাচ্ছে। আকাশ যদি এনার্জি গ্যাপটা জে ইকুয়াল টু 1 থেকে জে ইকুয়াল টু 2 তে যাচ্ছে, সেই গ্যাপটাকে যদি তুমি ক্যালকুলেট করো, সেটা কি হয়ে যাবে না, এই এক্সপ্রেশনে তুমি জাস্ট জে এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে তোমার 4b। বা এনার্জি গ্যাপটা যদি তোমার জে ইকুয়াল টু 2 থেকে জে ইকুয়াল টু 3 তে যাচ্ছে, সেই গ্যাপটা ক্যালকুলেট করো ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কত হয়ে যাবে, এখানে জে এর জায়গায় 2 বসিয়ে দাও, হ্যাঁ 2 বসিয়ে দাও, 2 একে 3, 3 দুগুণে 6, তাহলে 6b হয়ে গেল।
বা যদি এনার্জি গ্যাপটা তুমি জে ইকুয়াল টু 3 থেকে জে ইকুয়াল টু 4 এ যাচ্ছে, এই গ্যাপটাকে ক্যালকুলেট করো, তাহলে এখানে জাস্ট বেসিক্যালি জে এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে বেসিক্যালি এটা 8b হয়ে যাচ্ছে অ্যান্ড সো অন। এটা তার মানে ব্যাপারটা কিরকম দেখো, যে যদি এনার্জি লেভেলস গুলো তুমি দেখো জাস্ট জে এর বিভিন্ন ভ্যালুর জন্য, তাহলে এপসাইলন জিরোটা সেটা ছিল 0, এপসাইলন 1টা সেটা ছিল 2b, এপসাইলন বা 2টা সেটা ছিল তোমার 6b, এপসাইলন 3টা সেটা ছিল হচ্ছে তোমার 12b, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে গ্যাপগুলো দেখো, এই গ্যাপটা হচ্ছে এখানে হয়ে গেল 2b, এইখানে এই গ্যাপটা হচ্ছে তোমার 4b, এইখানে গ্যাপটা সেটা হচ্ছে 6b অ্যান্ড সো অন। তো যেটা আমি এক্সপ্রেশন ওয়াইজ পেলাম সেটাকে তুমি ছবি দিয়ে দেখিয়ে দিলে। তাহলে এই যে আগের পাতায় বিভিন্ন লেভেলে এনার্জিগুলো পেয়েছে 0, 2b, 4b, 6b, 0, 2b, 6b, 12b, 0, 2b, 6b, 12b ইত্যাদি ইত্যাদি। এবং যে গ্যাপগুলো যদি তুমি দেখো তাহলে সেটা হচ্ছে 2b, 4b, 6b এরকম করে তোমার দাঁড়াচ্ছে। তাহলে দেখো রিজিড ডটার প্রবলেমে যদি এনার্জি স্পেকট্রামটাকে তুমি দেখো, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তোমার গ্র্যাজুয়ালি বাড়ছে উইথ ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার, সেটা তুমি দেখতে পাচ্ছ। পাশাপাশি দুটো লেভেলের মানে সরি মানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তোমার ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। এবং সেই গ্যাপগুলো যথাক্রমে হচ্ছে 2b, 4b, 6b ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আচ্ছা, এই কনটেস্টে একটা জিনিস বলার লোভ সামলানো যাচ্ছে না, সেটা হচ্ছে এরকম যে দেখো এই এই যে আমি আসলে শুরুই করেছিলাম এরকম একটা জায়গা থেকে, যে তোমার একটা ডায়াটমিক মলিকুল, সেইটাকে তুমি রিজিড রোটার হিসেবে ভাবছো। আচ্ছা, এবারে ওই ডায়াটমিক মলিকুল তার যদি করসপন্ডিং স্পেকট্রোস্কোপি, যেটাকে বলে রোটেশনাল স্পেকট্রোস্কোপি তুমি দেখতে চাও, তাহলে ব্যাপারটা কি রকম দেখো, তোমার সকাল রোটেশনাল স্পেকট্রোস্কোপি যদি তুমি দেখতে চাও, মানে এটা আসলে স্পেকট্রোস্কোপির কন্টেস্টে ভালো করে পড়ানো হবে, আমি তার অ্যাপ্লিকেশনটাকে দেখছি আর কি। মানে এই যে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রিজিড রোটার মডেল, সেটাকে তুমি দেখতে চাও, সেটা বেসিক্যালি কি না রোটেশনাল স্পেকট্রোস্কোপি। আর রোটেশনাল স্পেকট্রোস্কোপিটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে মাইক্রোওয়েভ রিজিয়নে হয়, রোটেশনাল স্পেকট্রোস্কোপি, আর এটাকে তুমি বলতে পারো মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি ফর ডায়াটমিক মলিকুল। হ্যাঁ, এইখানে হচ্ছে এটা ভীষণভাবে তোমার ইউজড হয়, মানে মানে তোমার এই রিজিড রোটার যে মডেলটা, সেই মডেলটার যে এক্সটেন্সিভলি ইউজটা যেখানে আছে, ডায়াটমিক মলিকুল, হ্যাঁ রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রোস্পেকট্রোস্কোপি ডায়াটমিক মলিকুল, সেইটাকে বোঝার জন্য তোমাকে কিন্তু এই রিজিড রোটার মডেলটা শরণাপন্ন হতে হয়। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট একটুখানি বলছি, তারপরে যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ানো হবে তখন আবার ভালো করে ডিটেলে বলা হবে। আচ্ছা, যেটা কথা হচ্ছে যে তোমার প্রথম যেটা জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই মলিকুলটাকে পোলার হতে হয়। দ্য মলিকুল has to be polar to be microwave active or to response in রোটেশনাল মানে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি। আসলে রোটেশনাল স্পেকট্রোস্কোপি একটা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, আর একটাকে বলে রামন রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি। এখানে আমি পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বলছি। দ্য মলিকুল হ্যাজ টু বি পোলার টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ অর টু রেসপন্স ইন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি। এইটা হচ্ছে প্রথম জিনিস, যে মলিকুল হ্যাজ টু বি পোলার টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ অর টু রেসপন্স ইন পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি। এটা কেন? কারণ লাইটের সাথে ইন্টারাক্ট করতে গেলে মলিকুল একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে আর কি, সেই জন্য মলিকুলটা তোমার পোলার হতে হবে। তাহলে সেই জন্য তোমার এই হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল এইটা ক্যান গিভ
মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। কারণ হেটেরোনিক ডায়াটমিক মলিকুল সে সত্যি সত্যি পোলার। হেটেরোনিক ডায়াটমিক মলিকুল ক্যান গিভ মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, বাট হোমোনিক ডায়াটমিক মলিকুল diatomic atomic molecule is inactive in pure rotational spectroscopy. এইটা একটা ইনফরমেশন হিসেবে তুমি এখন মনে রাখো, তারপরে যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়া হবে তখন এটা নিয়ে আরো ডিটেলে কথাবার্তা বলা হবে। প্রথমে দ্য মলিকুল হ্যাজ টু বি পোলার টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ বা রোটেশনালি অ্যাক্টিভ হতে গেলে। সেখানে হেটেরোনিক ডায়াটমিক মলিকুল সে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে, কিন্তু হোমোনিক ডায়াটমিক মলিকুল করবে না। এটা একটা জিনিস দরকার। আচ্ছা, নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে তোমার সিলেকশন রুল। আচ্ছা, সিলেকশন রুল মানে হচ্ছে যে কোনো রোটেশনাল লেভেল থেকে যে কোনো রোটেশনাল লেভেলে ট্রানজিশনটা ঘটতে পারে না। এবারে কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশনটা হবে সেইটা ঠিক হয় হচ্ছে তোমার সিলেকশন রুল দিয়ে। আর রিজিড রোটার মডেলে তোমার সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা জে ইকুয়াল টু +-1, মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যেই জাস্ট ট্রানজিশনটা ঘটবে সেটা, ডেল্টা জে ইকুয়াল টু +-1। আচ্ছা, তাহলে এবারে তুমি যদি ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশনটাকে বের করো তাহলে কি হবে সেটা? Frequency of transition in the unit of centimeter inverse কি হবে? সেটা কিন্তু নিউ বার এই জে থেকে J+1 লেভেলে ট্রানজিশনের জন্য তুমি ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করো। কি করতে হবে? দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে তুমি এইচ দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সিটা সেন্টিমিটার ইনভার্সে, ফ্রিকোয়েন্সিটা সেকেন্ড ইনভার্সে বেরোতো। আর দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে তুমি এইচসি দিয়ে ভাগ করলে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ইন দ্য ইউনিট অফ ওয়েভ নাম্বার বেরোতো বা সেন্টিমিটার ইনভার্সে বেরোতো। আচ্ছা, এবারে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স আমি কিন্তু অলরেডি করে ফেলেছি, মানে পাশাপাশি দুটো লেভেল জে থেকে J+1 লেভেলে ট্রানজিশনের জন্য যে এনার্জি গ্যাপটা হয় সেটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স তুমি অলরেডি করে ফেলেছো। তার মানে সেটাই হবে তোমার করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা। সেটা কত হবে? 2b ইন্টু J+1 হবে। এটা 2b ইন্টু J+1 হচ্ছে, এইটা হচ্ছে তোমার করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা, এবারে তার মানে পরিষ্কার যেটা দাঁড়াচ্ছে যে যদি তোমার 0 থেকে 1 লেভেলে ট্রানজিশনটা হয় তাহলে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে হচ্ছে 2b। যদি 1 থেকে 2 এ ট্রানজিশনটা হয় তাহলে সেটা হচ্ছে 4b। যদি তোমার 2 থেকে 3 এ ট্রানজিশনটা হয় সেটা হচ্ছে তোমার 6b অ্যান্ড সো অন। তাহলে কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশনটা ঘটছে তার মতো করে এই যে ছবিতে আমি দেখিয়েছি যে 0 থেকে 1 এ ট্রানজিশন করলে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হবে 2b, 1 থেকে 2 তে হলে 4b, 2 থেকে 3 তে হলে তোমার 6b অ্যান্ড সো অন। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে যদি তুমি এই দিকে ইন্টেন্সিটি প্লট করো আর ধরো এই দিকে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিগুলোকে প্লট করো তাহলে কোথায় কোথায় তুমি সিগন্যাল পাবে? না এইখানে একটা সিগন্যাল পাবে যেখানে ফ্রিকোয়েন্সিটা 2b, তাহলে এটা আমি 0 ভ্যালু ধরছি, এটাকে 0 ধরছি আর কি, 0 ভ্যালু ধরছি। আচ্ছা, এখান থেকে 4b দূরে আর একটা ফ্রিকোয়েন্সি পাবে তুমি, 6b তে একটা পাবে, 8b তে একটা পাবে, 10b তে একটা পাবে অ্যান্ড সো অন, বা 12b তে একটা পাবে অ্যান্ড সো অন। এইটা তার মানে এবারে এই হাইটটা কতটা হবে আমি সেইটা এখনো ঠিক জানি না, মানে সেটা সম্বন্ধে এখনো কথাবার্তা বলা হয়নি আর কি। হ্যাঁ, যেটা মানে এই ইন্টেন্সিটি প্যাটার্নটা সেটা আমি এখন যেহেতু জানি না, যেহেতু আমি জাস্ট এই মাথাগুলো কেটে দিচ্ছি, মানে হাইটটা রিপ্রেজেন্ট করতে কোনটার কতটা ইন্টেন্সিটি হবে। আমি এই হাইটটা কার ক্ষেত্রে বেশি কার ক্ষেত্রে কম সেই সম্বন্ধে এখন যেহেতু কোনো কমেন্ট করিনি, সেগুলো আমি করছি না। যেটা কথা হলো দেখো সেটা হচ্ছে এই যে বিভিন্ন স্পেক্ট্রা রোটেশনাল
স্পেকট্রোস্কোপির জন্য বা মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপির জন্য যে বিভিন্ন লাইনগুলো পেলে সেই লাইনগুলো কিন্তু পরিষ্কার ইকুইপেস্ট তুমি দেখতে পাচ্ছ। তার মানে জাস্ট বেসিক্যালি এই তুমি যখন এই এই যে লাইনগুলো পাচ্ছ, একটা 2B-তে, একটা 4B-তে, একটা 6B-তে, আর এই পাশাপাশি দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা, সেইটা দেখো তোমার সব সময় কিন্তু তোমার 2B হয়ে যাচ্ছে। এটা 2B, এটা দেখো তোমার করসপন্ডিং 2B, এটা দেখো এটা করসপন্ডিং তোমার 2B অ্যান্ড সমান সমান সমান। তার মানে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আন্ডার রিজিড রটার মডেল বা রিজিড রটার অ্যাপ্রক্সিমেশন, under rigid rotor approximation, the rotational spectral lines বা microspectral lines যাই বলো না কেন, under rigid rotor approximation, rotational spectral lines আর ইকুইপেস্ট। রোটেশনাল স্পেকট্রাল লাইন্স হচ্ছে তোমার বেসিক্যালি ইকুইপেস্ট হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ রোটেশনাল স্পেকট্রোস্কোপি আন্ডার রিজিড রটার অ্যাপ্রক্সিমেশন। তাহলে রিজিড রটার অ্যাপ্রক্সিমেশন যদি তুমি দেখো, তাহলে পাশাপাশি যে স্পেকট্রাল লাইন্সগুলো, তাদের যে গ্যাপগুলো, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, সেটা হচ্ছে 2B। আচ্ছা, এবারে দেখো যে তুমি এইটাকে কেমন করে অ্যাপ্লাই করতে পারো। তাহলে ধরো কোন একটা পার্টিকুলার মলিকুল তোমাকে বলে দিয়েছে, একটা হেটেরোনিক একটা ডায়াটমিক মলিকুল, যেটা বেসিক্যালি পোলার। তাহলে তুমি এক কাজ করো যে ফ্রম দ্য rotational spectra of a heteronic diatomic molecule, from the spectra, from the microspectra of a heteronuclear diatomic molecule, measure the spacing between two successive spectral lines, measure the spacing between two successive spectral lines, like this is equal to 2B. আচ্ছা, এবারে from this spacing find the rotational constant B, ওখানে বিটাকে বের করো। আচ্ছা, এবারে যেহেতু as B equal to h/8π² mu r0 স্কয়ার c, মানে এখানে একটা জিনিস দেখো, এখানেই বলে দেওয়া উচিত ছিল যে আমি যখন এই বিটাকে ডিফাইন করেছিলাম, বিটা ছিল h/8π² i ইন্টু c, এই আইটা কত, আইটা হচ্ছে মিউ ইন্টু r0 স্কয়ার, তাই তো? সেই জন্য আমি জাস্ট লিখে ফেললাম বিটা হচ্ছে h/8π² মিউ r0 স্কয়ার c, আই এর জায়গায় মিউ r0 স্কয়ারটাকে বসিয়ে দিয়েছি এইটা। তাহলে অ্যাজ এইটা আমি কি পাচ্ছি না, উই ক্যান এইটা, তাহলে উই ক্যান ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অ্যাজ, সেটা কি, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা হচ্ছে তোমার r0, সেটা দেখো তোমার এইটা এখানে চলে গেলে h/8π² মিউ bc তার স্কয়ার রুট। তাহলে এইখান থেকে দেখো তুমি জাস্ট ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে বের করে ফেলতে পারছো। তাহলে এই যে রিজিড রটার অ্যাপ্রক্সিমেশনে রোটেশনাল স্পেকট্রোস্কোপি করার অ্যাডভান্টেজটা কি হলো না, এইখান থেকে তুমি কিন্তু একটা হেটেরোনিক আর ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থটাকে ক্যালকুলেট করতে পারো। তার মানে যে এই যে রিজিড রটার মডেল, তার যে মেজর অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিতে। আন্ডার রিজিড রটার অ্যাপ্রক্সিমেশন তুমি যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি করছো, করার পরে তুমি যেটা দেখতে পেলে সেখানে স্পেকট্রাল লাইনগুলো ইকুইপেস্ট হচ্ছে, সেখান থেকে তুমি জাস্ট এক্সপেরিমেন্টের দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করে নিলে,
সেটা 2b সঙ্গে সমান, সেখান থেকে b পেয়ে গেলে b থেকে তুমি জাস্ট বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে ক্যালকুলেট করে ফেলতে পারছো। তাহলে ক্যান ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অ্যাজ এইটা। তাহলে তার জন্য আমার যেটা দরকার যে রিডিউস মাসটাকে জানতে হবে, মানে যেখানে খেয়াল রাখবে তোমার এই যে রিডিউস মাসটা, তোমার যখন হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকিউল বলা হয় তার মাস পয়েন্টগুলো তোমার জানা আছে, হ্যাঁ, সেইটা যদি তুমি জানো m1 m2 বাই m1 প্লাস m2, হ্যাঁ, এইখান থেকে তুমি জাস্ট মিউটাকে বের করে নিচ্ছ। আর এখানে একটু খেয়াল রাখবে, ধরো আমি কথা বলতে এইচএম মলিকুল কনসিডার করছি, তাহলে এইচএম মলিকুলের ক্ষেত্রে কিন্তু রিডিউস মাসটা ওই 1 × 9 বাই 1 প্লাস মানে 1 × 19 বাই 1 প্লাস 19 এইরকম ভাবে লিখলে কিন্তু চলবে না। তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এইখানে যে মাসগুলো সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাটমের মাস, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার এই অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার হবে। অর্থাৎ তুমি যখন এখানে 1 লিখছো, একটা অ্যাকচুয়ালি 1 নয়, 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার। বা ফ্লোরিনের ক্ষেত্রে যখন 19 যখন লিখছো 19 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এখানে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে 19 বাই অ্যাভোগাড্রো নাম্বার। সেই জন্য যেটা বেরোবে মানে 1 ইন্টু, ধরো আমি যেটা এমনি 1 × 19 বাই 1 প্লাস 19, অর্থাৎ 19 বাই 20 যেটা করলাম সেইটাকে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ হবে, আর 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার মানে ওই 1/67 × 10⁻⁻27 কেজি, সেইটা দিয়ে তোমাকে গুণ করে নিতে হবে। অর্থাৎ এইখানে যে মিউটা বেরোবে সেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটে, সেইখান থেকে তোমাকে গ্রামে বা কেজিতে কনভার্ট করতে হবে, হ্যাঁ, করে তারপরে এই পার্টিকুলার ফর্মুলায় বসাতে হবে, বসালে তুমি R0টাকে পেয়ে যেতে পারবে। আর একটা যেটা হচ্ছে কি, যদি কোনো কারণে তুমি আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট করো, তাহলে এই বি এর ভ্যালু থেকে তুমি কিন্তু আইসোটোপিক মাসটাকে এই পার্টিকুলার কেসে বের করে নিতে পারো আর কি। মানে যেমন এখানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ থেকে বের করা গেল, আইসোটোপিক মাসটাও কিন্তু এইরকম ভাবে বের করা নিয়ে যায়। আইসোটোপিক মাস ক্যান বি ডিটারমাইন্ড from microwave spectroscopy. মানে বেসিক্যালি ধরো তুমি একটা কার্বন মনোক্সাইড ধরছো আর একটা কার্বন মনোক্সাইড ধরছো, এইখানে ধরো কথা কার্বনটা অক্সিজেনটা 16 ঠিক আছে, এখানে কার্বনটা 12 আর এইখানটা কার্বনটা হচ্ছে তার বেসিক্যালি একটা আইসোটোপ, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি রিডিউস মাস ক্যালকুলেট করে নিতে পারছো 12 ইন্টু, বা অন্যভাবে লিখি, মানে এইটা ক্ষেত্রে তুমি যেটা ক্যালকুলেট করে নিতে পারছো সেটা হচ্ছে তোমার মাস অফ কার্বন 12 ইন্টু মাস অফ অক্সিজেন 16 বাই মাস অফ কার্বন 12 প্লাস মাস অফ অক্সিজেন 16, এটা তোমার কিন্তু নোন। আর এইখানে যখন মিউ স্টারটা তুমি ক্যালকুলেট করবে সেক্ষেত্রে মাস অফ কার্বন আইসোটোপটা, মাস অফ অক্সিজেন 16 ডিভাইড বাই মাস অফ কার্বনের আইসোটোপটা ইন্টু মাস অফ প্লাস মাস অফ অক্সিজেন 16, তাহলে দুটো রিডিউস মাস হচ্ছে পাল্টে গেল। আর এবার আমি কি করব না, এই যে মলিকুলটা তার জন্য তুমি এক্সপেরিমেন্ট থেকে বা মাইক্রোস্পেক্ট্রা থেকে তুমি এর জন্য বি ক্যালকুলেট করে নাও, যে বিটা হচ্ছে তোমার h/8π² মিউ r0² c। আর এর ক্ষেত্রে বিটাকে ক্যালকুলেট করে নাও, এই বিটা কত হবে না h/8π² মিউ স্টার ইন্টু r0² c। এখানে তুমি অ্যাজিউম করে নিচ্ছ, অ্যাজিউম দ্যাট বন্ড লেন্থ মানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ does not change due to isotope substitution. আইসোটোপ সাবস্টিটিউশন করে বন্ড লেন্থটা পাল্টায় না, সেটা তুমি ধরে নিলে। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো যে তুমি বি স্টারটাকে দেখো, তাহলে সেটা কি হবে বেসিক্যালি, এটা বেসিক্যালি মিউ স্টার বাই মিউ হবে, এটা বাকি সব কনস্ট্যান্ট এই ইকুয়েশন দুটো থেকে। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো। তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে ফ্রম ইকুয়েশনস 1 and 2 বি স্টার যদি করো তাহলে মিউ স্টার বাই মিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে মিউ স্টারের এক্সপ্রেশনটা তুমি জাস্ট এই দুটো ইকুয়েশন থেকে বসিয়ে দিতে পারছো। কার্বন তার আইসোটোপের মাস ইন্টু অক্সিজেন 16 এর মাস ডিভাইডেড বাই কার্বনের আইসোটোপের মাস প্লাস হচ্ছে অক্সিজেন 16 এর মাস ইন্টু কার্বন 12 এর মাস অক্সিজেন 16 এর মাস ডিভাইডেড বাই কার্বন 12 এর মাস অক্সিজেন 16। তাহলে এইটাকে ইকুয়েশনে বি আর বিটা তোমার এক্সপেরিমেন্টালি পেয়ে গেছো। তাহলে ফ্রম মাইক্রোওয়েভ স্পেকট্রা আর কি, মাইক্রোওয়েভ
স্পেকটা তুমি ওই দুটো পাশাপাশি মানে মানে বি এর ভ্যালু পেয়ে গেছো, মানে বেসিক্যালি তুমি কার্বন মনোক্সাইডের জন্য মাইক্রো স্পেকটা নিলে, সেখানে দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটাকে ক্যালকুলেট করে তার অর্ধেক করলে করে বি পেয়ে গেলে। আবার যে আইসোটোপ সাবস্টিটিউট যে ডায়াটমিক মলিকুলটা, কার্বন মনোক্সাইড মলিকুল ধরো, তার জন্য মাইক্রো স্পেকট্রাল করলে দুটো পাশাপাশি লাইনের মধ্যে গ্যাপ দেখলে সেটা 2b, তাকে 2 দিয়ে ভাগ করে ফেলে তুমি বি পেয়ে গেলে। তাহলে ফ্রম দা মাইক্রোওয়েভ স্পেকট্রা আমি এই জিনিসগুলোকে পেয়ে যাচ্ছি। তাহলে এবারে দেখো এই টোটাল ইকুয়েশনে তোমার জাস্ট এই কার্বনের আইসোটোপ সেটা শুধু আননোন আর কি। হ্যাঁ, এইটাকে তুমি বের করে ফেলতে পারছো এই ইকুয়েশন থেকে, কারণ বাকি সব কিছু তোমার জানা আছে। তাহলে এই রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার বন্ড লেন্থ তুমি ক্যালকুলেট করতে পারো, হ্যাঁ এইটা। আর 2 নম্বর হচ্ছে আইসোটোপিক মাসটাকে তুমি ক্যালকুলেট করতে পারো। তার মানে এইটা একটুখানি একটু হেডিং হিসেবে লিখে দেওয়া ভালো, যে মানে তোমার বন্ড লেন্থ মানে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, দাদা equilibrium bond length of a heteronuclear diatomic molecule can be determined from microwave spectroscopy. From microwave spectroscopy এটা আমি দেখতে পারো। আর এখানে হচ্ছে এই আইসোটোপিক মাস can be determined from the microwave spectroscopy। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রোটেশনাল স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন। আর রোটেশনাল স্পেকট্রোস্কোপিটা তুমি বুঝছো কোথা থেকে, না রিজিড ডোটার মডেল থেকে। তার মানে রিজিড ডোটার মডেলের যে কনসিকুয়েন্সেস বা অ্যাপ্লিকেশনসটা তুমি পরিষ্কার দেখতে পেলে। এই যেটা আমি লিখেছিলাম এখানে, যে অ্যাপ্লিকেশন অফ রিজিড ডোটার মডেল, সেটা হচ্ছে এখানে। আচ্ছা, এই যে বাকি যে অ্যাসপেক্টগুলো, যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, হ্যানা তানা ইত্যাদি ইত্যাদি, সেগুলো স্পেকট্রোস্কোপির বিষয়। আসলে তুমি যেটা দেখতে পাবে যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে তার পপুলেশনের উপরে হচ্ছে ইন্টেন্সিটি নির্ভর করে, এবং যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে সেই যে পপুলেশনটা, সেই পপুলেশনটা তোমার ওই বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে তুমি বুঝতে পারবে আর কি। যেটা তুমি দেখতে পাবে যে এক্ষেত্রে ওই ডিজেনারেসিটা বাড়ছে, হ্যাঁ সেইখানে ডিজেনারেসি বাড়ার সাথে সাথে যেমন পপুলেশনটা বাড়তে থাকে, আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম তোমায় বলে দিয়ে পপুলেশনটা কমবে, সেই জন্য আলটিমেটলি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা যে ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথমে বাড়তে থাকে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছায়, তারপর সেটা হচ্ছে কমতে থাকে। তাহলে ওই যে জায়গাগুলো আর কি, হ্যাঁ মানে যেটা একদমই রোটেশনাল স্পেকট্রোস্কোপির বিষয় হয়ে যাবে বলে আমি এখানে আর ওটাকে আলোচনা করছি না। তাহলে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আমার মনে হয় রিজিড ডোটার নিয়ে কথাবার্তাটা আমাদের এখানেই জাস্ট বন্ধ করে দেওয়ার দরকার। এবার তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে ম্যাক্সিমাম হয়তো দিতে পারি, হ্যাঁ সেটা হচ্ছে যে কমেন্ট অন দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন of microwave spectra of a heteronuclear diatomic molecule। এটা তোমাকে কমেন্ট করতে বলছি, এটা একটুখানি দেখে নেবে আর মানে ওই ইন্টেন্সিটিটা প্রথমে গ্র্যাজুয়ালি বাড়বে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে আর কি, সেইটা একটুখানি তুমি একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, আর একটা হোমওয়ার্ক তোমার দিতে পারি, যে আসলে এই যে রিজিড ডোটার মডেলটা তুমি ইউজ করছো ওটা কিন্তু ঠিক নয়, কারণ সত্যি সত্যি বন্ডটা ইলাস্টিক, কারণ এই ডায়াটমিক মলিকুলকে একটু পরে বা অলরেডি আমরা করে ফেলেছি আর কি। সেটা হচ্ছে এটাকে তুমি একটা মানে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বোঝার জন্য তুমি সেটাকে ইউজ করছো, সেখানে তুমি বলছো যে বন্ডটা ভাইব্রেট করছে, কিন্তু এখানে তুমি বলছো যে বন্ডটা নাকি এতটাই শক্ত যে রোটেশন বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে অ্যাকচুয়াল মডেলটা সেটা হচ্ছে তোমার সেই রেসপেক্টে যদি দেখো, ওটা হচ্ছে নন রিজিড ডোটার। মানে এই যে এনার্জি, এই যে পাশাপাশি দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা তোমার ফিক্স ছিল না, বাস্তবে কিন্তু দেখা যায় যে এই পাশাপাশি দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা গ্র্যাজুয়ালি কমতে থাকে আর কি। তাহলে মানে এক্সপেরিমেন্ট শোজ আর কি, shows that the spacing between two successive spectral lines gradually decreases with
increase in rotational quantum number. এটা তাহলে experiment shows that spacing between two successive spectral lines gradually decreases with increase in rotational quantum number. এবারে এইটাকে তোমাকে জাস্ট এক্সপ্লেন, এটাকে এক্সপ্লেন করতে বলা হয়। তাহলে এইটা এক্সপ্লেন করতে বলা মানে তোমার বেসিক্যালি হচ্ছে নন রিজিড রোটারে তোমাকে চলে যেতে হচ্ছে আর কি। হ্যাঁ, তখন এখন রোটেটারটা রিজিড নয়, সেটা নন রিজিড। তার ক্ষেত্রে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের ফর্মুলাও আলাদা। সেইখান থেকে তোমাকে পুরো জিনিসটাকে বুঝতে হবে। সেটা আবার ওই রোটেশন স্পেকট্রোস্কোপির মধ্যে আমরা আলোচনা করতে পারি আর কি। এটা তাহলে আমার মনে হয় এইটা এইখান থেকেই আমাদের শেষ করে দেওয়া দরকার। এন্ড অফ লেকচার। তো দেখো যা আলোচনা করেছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলে নাও। যা বলেছি সব বোঝা গেছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মলিকুলটা কি পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে নাকি ইনডিউস না, পার্মানেন্ট, এক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। মানে যদি তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে কি করবে না দেখো, তখন হচ্ছে তোমার ওই ইনডিউস ডাইপোল মোমেন্ট থাকলেই চলবে, বা ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন ডাইপোল মোমেন্টে চেঞ্জ হলেই চলবে। কিন্তু রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে মলিকুলটাকে একদম পোলার হতে হবে, হ্যাভিং এ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, একদম পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। আর কিছু?